নমস্কার। উজ্জীবন চর্চা ওয়েবিনারে আপনাদের এই দ্বিতীয় পর্যায়ের পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত এই চর্চায় পাঠ্যক্রম বহির্ভূত কিন্তু বিদ্যালয় শিক্ষার উপযোগী বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমি গৌতম তালুকদার, কালীঘাট হাই স্কুলের প্রাক্তন গণিতের শিক্ষক। আমাদের আজকের আলোচ্য বিষয় আদিত্যের সূর্যপাড়ি। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন BITM এর সহযোগিতায় একাধিক কার্যক্রম করে থাকে। বিভিন্ন আবাসিক বিদ্যালয়ে আকাশ নিরীক্ষণ সহায়তা থেকে আরম্ভ করে ছাত্রছাত্রীদের বিজ্ঞান শিক্ষার জন্য সায়েন্স ক্যাম্পের আয়োজন করা আমাদের এই বিদ্যালয় শিক্ষা উদ্যোগে এগুলো হয়ে থাকে। আজ আমাদের সঙ্গে এই আলোচনায় উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট বিজ্ঞানী এবং তাদের আমি আপনাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁদিকে রয়েছেন ডক্টর রাকেশ মজুমদার। উনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃতি ছাত্র। এছাড়াও তিনি এই ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করেছেন। তিনি IIT চেন্নাই থেকে মাস্টার ডিগ্রি করেছেন এবং PhD করেছেন আইস্যাট থেকে কলকাতায়। এবং আমার ডান দিকে রয়েছেন শ্রী গোপাল বসাক মহাশয়। তিনি বিশ্বভারতী থেকে পড়াশোনা করেছেন এবং মাস্টার্স করেছেন ফিজিক্সে, এবং এছাড়াও অ্যানালগ ইলেকট্রনিক্স এবং মাইক্রোওয়েভ কমিউনিকেশনের উপরে তার প্রচুর কাজ আছে। এই অতি বিশিষ্ট দুই বক্তাকে আজকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমাদের আজকের যে আলোচ্য বিষয়, যে শিরোনাম আদিত্যের সূর্যপাড়ি, অত্যন্ত আকর্ষণীয় এই শব্দবন্ধটা। এর মধ্যে আদিত্য মানে তো সূর্য, আবার সূর্যপাড়ি এটা কেমন হলো? এখানের মধ্যে বিজ্ঞানের দুটো বিশেষ দিক আমাদের এই একসঙ্গে এটাকে জুড়ে দেওয়া হয়েছে। আদিত্য বলতে আমরা বলতে চাইছি আদিত্য L1, যে স্যাটেলাইট, যেটা 2023 সালে গত বছরের সেপ্টেম্বর মাসে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে, এবং তার একটা L1 একটা নির্দিষ্ট বিন্দু আমাদের বিশিষ্ট যারা রয়েছেন তারা আলোচনা করবেন। এবং সূর্য আমাদের পৃথিবীতে এই যে প্রাণ রয়েছে এটা কিন্তু সূর্যের জন্য রয়েছে, যার জন্য সূর্যকে নিয়ে আমাদের আলোচনা করতেই হয়। আরও একটা কারণ হচ্ছে সূর্য আমাদের একেবারেই নিকটতম একটা নক্ষত্র। রবি ঠাকুর বলেছেন আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ। অর্থাৎ আমাদের এই মহাবিশ্বে কত এরকম নক্ষত্র রয়েছে বিজ্ঞানীরা এখনও বুঝে উঠতে পারেননি। এখনও মানে আমরা যতটুকু জানি, না জানার ব্যাপারটা তার থেকে অনেক বেশি। সূর্যকে নিয়ে গবেষণা করার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা দেখবার চেষ্টা করি যে আরও কত নক্ষত্র আমাদের এখানে রয়েছে। সূর্য আমাদের এখানে মোটামুটি মধ্যমবর্গীয় একটা নক্ষত্র। এর থেকে অনেক হটার মানে নক্ষত্র আমাদের মধ্যে রয়েছে, এবং সূর্য হচ্ছে আমাদের যে সৌরজগৎ তার একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে। এবং তার যে সৌরজগৎকে যদি আমরা পরিবারের মতো মনে করি, তাহলে সেই পরিবারে আমরা রয়েছি। আমাদের নিয়ে 8টি প্ল্যানেটস রয়েছে, অজস্র মুন রয়েছে 160খানা, এছাড়া প্রচুর অনেক গ্রহাণু রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। সব কিছু কিন্তু সূর্য তার মাধ্যাকর্ষণ এর মাধ্যমে সবাইকে সে টেনে রেখেছে, এবং এর বিস্তৃতি কত বড় এখনও সঠিকভাবে আমরা বলতে পারি না। কিন্তু সূর্যের যে ওপরে যে ঘটনাগুলো ঘটে, যেগুলোকে আমরা সোলার ফেনোমেনা বলে থাকি, সেগুলো কিন্তু আমাদের এই আবহমণ্ডল যেটা রয়েছে, আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার ইত্যাদি ইত্যাদি যে স্তরগুলো রয়েছে, সেখানে তার কি প্রভাব, সেই জন্যই আমাদের সূর্যকে নিয়ে আমাদের এই আজকে এই চর্চা করার প্রয়োজন। এবং খুব সত্যি কথা বলতে গেলে আমরা আজ এই যে ইসরো যে জায়গায় আমরা পৌঁছেছি, যে জায়গায় আমাদের দেশকে পৌঁছে দিয়ে গেছে, তার একটা সূচনা হয়েছিল বহু আগে। প্রায় বিশেষ করে আমাদের দুজনের নাম উল্লেখ করতেই হয়, বিক্রম সারাভাই এবং সতীশ ধাওয়ান। তারা 1963 সাল থেকে 83 সাল পর্যন্ত তারা যে বেসটা তৈরি করে দিয়ে গেছেন, সেই বেসের উপর, সেই ভিত্তির উপর দাঁড়িয়ে আজকে আমরা অত্যন্ত একটা উচ্চতার শিখরে পৌঁছেছি। এবং ইতিমধ্যেই আমরা মঙ্গল গ্রহের কক্ষপথে আমরা নিজেদের স্যাটেলাইটকে আমরা স্থাপন করতে পেরেছি বিশ্বের 4র্থ দেশ হিসেবে। এছাড়া চন্দ্রযান 1, 2, 3, আর বিশেষ করে চন্দ্রযান 2 এর সময় আমরা ঠিক যেভাবে সারা দেশের কোটি কোটি মানুষ সহ বিশ্বের
আরও কোটি কোটি মানুষ, আমরা প্রায় 20 ম্যাচের মতো আমরা এটা দেখেছি। অর্থাৎ এই সাধারণের মনে এই যে বিজ্ঞানের সম্পর্কে যে সচেতনতা বেড়েছিল, তার একটা প্রমাণ হচ্ছে চন্দ্রযান-2, এবং সে সম্পর্কে হয়তো আমরা শেষ পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি, কিন্তু তা সত্ত্বেও বিজ্ঞান সম্পর্কে একটা ব্যাপক একটা চেতনা বেড়েছিল, এবং তখন বহু ছাত্র জানতে চাইতো যে এই চন্দ্রযান-2টা কি, চন্দ্রযান-1 বা 3, পরে আমাদের সফল উৎক্ষেপণ হয়েছে চন্দ্রযান-3। আমরা প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে আমরা পদার্পণ করতে পেরেছি, এবং তার আগে তো আমরা মঙ্গলে পৌঁছেছি, আমি আগেই বলেছি। সুতরাং আমাদের এই একটা জায়গা থেকেই আমাদের এই আলোচনার সূত্রপাত যে সূর্যকে এবার আমাদের দেখতে হবে অনেক কাছ থেকে। এটা হয়তো পৃথিবী থেকেও বিভিন্নভাবে দেখা যায়, যেমন করোনাগ্রাফ যন্ত্রের মাধ্যমে দেখা যায়। আর মূলত 2008-9 সাল থেকেই একটা ভাবনা শুরু হয়েছিল যে সূর্যের দিকে আমরা কোনো স্যাটেলাইট পাঠাতে পারি কিনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স তারা প্রথমেই করোনাগ্রাফ যন্ত্রটা তৈরি করে। তারা দেখবার চেষ্টা করে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হলে যে পরিস্থিতি হয়, অর্থাৎ চাঁদ ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর খুব কাছে চলে আসে, তখন চাঁদ অনেক বড় দেখায়, তখন সে সূর্যের অনেকটা অংশ ঢেকে দেয়। যেই ছবিটা আমরা কয়েকদিন আগেই দেখেছি, পূর্ণচন্দ্রগ্রাসে সূর্যগ্রহণের যে ছবিটা, যেখানে কালো একটা অংশ, তার চারদিক থেকে উজ্জ্বল আলো বেরোচ্ছে, অর্থাৎ সেটাকে আমরা করোনা বলি। এখান থেকে বিভিন্ন রকম বৈজ্ঞানিক পর্যবেক্ষণগুলো ঘটতে থাকে। তো সেই করোনাগ্রাফ থেকে আমরা প্রথম কিন্তু শুরু হয়েছিল আমাদের গ্রাউন্ড লেভেল থেকে, আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে সূর্যকে দেখার, অর্থাৎ ওরকম একটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণের অবস্থা তৈরি করে সূর্যকে পর্যবেক্ষণ করা যায় কিনা। কিন্তু সেক্ষেত্রে অনেকগুলো অসুবিধা দেখা গেল। আমাদের এই যে আবহমণ্ডল রয়েছে, আমাদের প্রথম যে স্তরটা, তার মধ্যে প্রায় 75 থেকে 80% আমাদের উপাদান, আবহের উপাদান এই অংশটার মধ্যে রয়েছে। এছাড়া অন্যান্য যে স্তরগুলো রয়েছে একদম ম্যাগনেটোস্ফিয়ার পর্যন্ত, এগুলো বিভিন্নভাবে সূর্য থেকে যেসব মাইক্রোওয়েভগুলো আসে সেগুলোকে ইন্টারফেয়ার করে। ইনফ্রারেড যেগুলো আসে, ইউভি রেগুলো আগেই ফিল্টার হয়ে যায়, পর্যবেক্ষণ করা মানে সম্ভব হয় না সঠিকভাবে। যে ডেটাগুলো আমরা পাই সেগুলো সবসময় সঠিকভাবে সেটা আমরা দেখতে পারি না, যে কারণেই কিন্তু এই সূর্যের কাছাকাছি যাওয়ার একটা পরিকল্পনা, এবং এই পরিকল্পনা থেকেই আমাদের এটা শুরু হলো। এবং আমরা এবার বিস্তারিত আলোচনায় যাব। আমাদের সঙ্গে রয়েছেন, আমি প্রথমে যাব ডক্টর রাকেশ মজুমদারের কাছে। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন যে এই আলোচনার মধ্যে আমরা অনেকগুলো কথা আমরা শুনি, মানে যেমন L1, L2 ইত্যাদি ব্যাপারটা কি, তারপর স্যাটেলাইট এবং প্রোব দুটোর মধ্যে পার্থক্য কি, যেমন আমরা সোলার পার্কার প্রোব শুনি। তো এই সম্পর্কে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে একটা আগ্রহ জন্মায়, হলো অরবিট বলতে কি বোঝায়, এবং আদিত্য স্যাটেলাইট যেটা রয়েছে সেটা দেখতে কেমন, এবং এটা কেনই বা আমরা L1-এ গেলাম, সেখানে কি এটা স্থির থাকে ওখানে। এবং আমরা জানি, মানে কিছুদিন আগে আমরা শুনেছি যে জেমস ওয়েব টেলিস্কোপটা L2 পয়েন্টে প্লেস করা হয়েছে, সেটারও দূরত্ব পৃথিবী থেকে প্রায় 15 লক্ষ কিলোমিটার। এবং স্বাভাবিকভাবে আমি যদি প্রশ্ন করি যে আমাদের আদিত্য L1 এবং জেমস ওয়েব টেলিস্কোপ, এটা কি কখনো তারা একই দূরত্বে রয়েছে, কিন্তু কখনো তারা মুখোমুখি আসতে পারে কিনা, এই ব্যাপারগুলো যদি আপনি আমাদের একটু বুঝিয়ে বলেন। অবশ্যই অনেকগুলো প্রশ্ন আমাদের উঠে আসলো আমাদের গৌতমবাবুর সূচনার মাধ্যমে। আমি এক এক করে সবগুলোরই উত্তর দেব। তো প্রথমে আমরা দেখি যে আমাদের উনি যেটা বললেন যে এরকম আমাদের একটা প্রচুর একটা চন্দ্রযান-3 যখন সাকসেসফুল হলো, রাশিয়াও একটা মিশন তখন পাঠিয়েছিল, যেটা কিন্তু আমাদের আগে পরে শুরু হয় চন্দ্রযানের, কিন্তু আগে পৌঁছে যায়, কিন্তু সেটা সাকসেসফুল হয়নি। কিন্তু যখন আমাদের দক্ষিণ মেরুতে প্রথমবারের জন্য বিশ্বে ইসরো কিন্তু একটা সফট ল্যান্ডিং করলো, সেটা কিন্তু একটা প্রথম বিশ্বের সফট ল্যান্ডিং দক্ষিণ মেরুতে, সেটা প্রমাণিত হলো যে ইসরোর ক্ষমতা কতটা এবং ইসরো কত সাকসেসফুল। এবং তার কিছুদিনের মধ্যেই কিন্তু অ্যানাউন্স হলো যে আদিত্য L1 তার কিন্তু সূর্য পাড়ি দেওয়ার জন্য ইসরো একদম তৈরি,
সেটি কিন্তু দিতে পারে L1 পয়েন্টের জন্য, এবং সেটা শুরু হলো, এবং সেটা শুধু একদিনের বা দুদিনের বা এক মাসের যাত্রা ছিল না, প্রায় 4 মাসের যাত্রা। তো এই ব্যাপারগুলো আমরা জেনে নেব যে এই এমনি তো রোমহর্ষক একটা টেকনোলজিক্যাল অ্যাচিভমেন্ট রয়েছে যে ওই পয়েন্টে অক্ষতভাবে আমাদের স্যাটেলাইটকে পৌঁছানো, সে চাঁদের দক্ষিণ মেরুতেই হোক বা L1 পয়েন্টেই হোক, কিন্তু তার সঙ্গে সঙ্গেও রয়েছে বিভিন্ন গবেষণার, মানে এই রোমহর্ষক কাহিনীর ওখানে পৌঁছেই শেষ হয় না, তার পরবর্তীকালে গবেষণা, বিভিন্ন ডেটা গোপাল আমাদেরকে বলবে পরবর্তী অংশে এই আলোচনার, যে কিভাবে সেই ডেটাটা আমাদের কাছে আসে বা ইত্যাদি। তো সেগুলো জানার আগে সর্বপ্রথম আমরা জেনে নিই যে L1 পয়েন্টটা কি। বারবার আমরা আলোচনায় চলে আসলো যে L1 পয়েন্ট, তো এই L1 পয়েন্টটা কি। তো এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি একদম কেন্দ্রে রয়েছে সূর্য, যেটি মাস 1 লেখা রয়েছে, এবং মাস 2 যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে আমাদের পৃথিবী, এবং এই দুটি ছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5টা বিন্দু রয়েছে। তোমরা যদি এই ছাত্রছাত্রীরা কিন্তু এই গ্র্যাভিটি বা মহাকর্ষ, এই ফর্মুলা F=g m1m2/r², এগুলো কিন্তু পড়ো তোমরা তোমাদের পাঠ্য বইতে। সেরকম একটা ফর্মুলা দিয়েই কিন্তু লাগরাঞ্জ এই ইকুয়েশনগুলো সলভ করেন, যে এই দুটো যদি পৃথিবী এবং সূর্য একে অপরকে আকর্ষণ করে তাহলে তার এবং ঘুরতে থাকে একে অপরের, মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে থাকে, তার মধ্যে কিন্তু কয়েকটা বিন্দু থাকে যেখানে সূর্যের টান যতটা পৃথিবীর টানও ততটা, তাহলে সেখানে ব্যালেন্স করে একটা জিনিসকে যদি রাখা যায় সে কিন্তু সেই বিন্দুতে স্থির থাকবে। তো L1 পয়েন্টটা হচ্ছে একদম মাঝখানে দেখতে পাচ্ছি পৃথিবী সূর্যের, যদি আমরা কানেক্ট করি একটা ইমাজিনারি লাইন দিয়ে, এবং সেখানেই কিন্তু যাত্রা হচ্ছে আমাদের আদিত্যের, এবং L2 পয়েন্ট যেরকম গৌতমবাবু বলছিলেন সেটি কিন্তু তার বিপরীত দিকে, এবং তার ছাড়াও L3 L4, L3টা দেখতে পাচ্ছি সূর্যের একদম বিপরীত দিকে, এবং L3 L4 মাঝামাঝি জায়গায় যেখানে পৃথিবীর কক্ষপথ রয়েছে তার মধ্যে। তো এটা কিন্তু এরকম নয়, উনি যেটা বলছিলেন গৌতমবাবু, যে L1 L2 সঙ্গে ধাক্কা খাবে কিনা, তো সেটা বোঝার জন্য আমরা একটা মডেল রেখেছি, তো সেইটা এবার একটু দেখে নেব। এটা মাঝখানে একদম রয়েছে সূর্য, এবং কালো রঙের তোমরা দেখতে পাচ্ছ পৃথিবী রয়েছে, পৃথিবীর সঙ্গে চাঁদও রয়েছে স্বাভাবিকভাবে, এবং অন্যান্য গ্রহ রয়েছে। তো L1 বিন্দুটা যদি বলা হয়, এ পৃথিবী এবং সূর্যের মাঝখানে এরকম থাকছে, কিন্তু যখনই পৃথিবী ঘুরছে সেই L1 বিন্দুটাও কিন্তু ঘুরতে থাকছে এই পৃথিবী এবং সূর্যের মাঝখানে তার অবস্থান বজায় রেখে। তার ফলে আদিত্য স্যাটেলাইট যদি আমরা এখানে দিই, তাহলে আদিত্য স্যাটেলাইট কিন্তু এই বিন্দুতে স্থির থাকবে না, শুধু এই বিন্দুতে কিন্তু যেরকম যেরকম পৃথিবী এগাচ্ছে সেরকম কিন্তু ও এগিয়ে যাবে। তার ফলে কি হবে, তার ফলে আমরা কিন্তু 24 ঘন্টা আমরা কিন্তু সূর্যকে দেখতে পাবো, যেটা কিন্তু হয় না যদি আমরা গ্রাউন্ড বেস টেলিস্কোপে, যেটা বলছিলাম যে একটা হয়তো আমরা পৃথিবীতে একটা বড় টেলিস্কোপ বানালাম, সেটা তো আরো সহজ হতো, আরো সেটাকে আমরা আরো যখন ইচ্ছা রিপেয়ার করতে পারতাম, আরো বড় বানাতে পারতাম চাইলে, আপগ্রেডেশন সেগুলো ইজি হতো। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এটা কিন্তু 24 ঘন্টা দেখতে পারবে না, এটা কিন্তু এক্লিপস হয়ে যাবে যখনই এরকম, যেরকম নাসার SDO আছে, সোলার ডাইনামিক্স অবজারভেটরি, সেটা কিন্তু একটা পোলার অরবিটে রয়েছে, সেটা কিন্তু এক্লিপস হয়ে যায়, যখনই পৃথিবীর পেছনে চলে আসে তখন কিন্তু সূর্যকে সে আর দেখতে পায় না। এটা গেল একটা দিক। আর একটা দিক রয়েছে এর, এই যে আমরা যখন পৃথিবী থেকে দেখছি তখন কিন্তু আল্ট্রাভায়োলেট রেটা আমরা পাচ্ছি না। সুতরাং সূর্যের যে আল্ট্রাভায়োলেট, আমরা পরবর্তীতে আসবো যে আল্ট্রাভায়োলেট ইমেজগুলো কেমন হয়, সেগুলো দেখলে আর আমাদের চেনা সূর্যকে যেন অচেনা মনে হবে। তো সেই ব্যাপারগুলোতে আসবো, তার আগে একটু আমরা দেখে নিই যে এই L1 বিন্দুটা ঠিক কোন জায়গাটায় রয়েছে। আমরা বলছিলাম, গৌতমবাবু যেটা আলোচনার মধ্যে উঠে আসছিল, যে আমরা সূর্যের কাছে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, কাছে তো যাচ্ছি অনেকটাই, পৃথিবী থেকে যতটা কাছে তার থেকে অনেক বেশি কাছে, কিন্তু তবুও কিন্তু আমরা সূর্য থেকে অনেকটা দূরে রয়েছি। যেরকম আমি এখানে দেখিয়েছি, 150 মিলিয়ন কিলোমিটার দূরত্ব হচ্ছে পৃথিবী এবং সূর্যের, যেটাকে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটও বলা হয়, যেটা বলছিলেন গৌতমবাবু, বিভিন্ন একক ব্যবহার করা হয়, না হলে সংখ্যাগুলো খুব বড় দাঁড়ায়।
আর তার মধ্যে মাত্র 1.5 মিলিয়ন কিলোমিটারই কিন্তু আমরা গেছি পৃথিবী থেকে সূর্যের দিকে, বাকি এখনো কিন্তু 148.5 কিলোমিটার দূরে রয়েছি। কিন্তু যেটা আমরা করতে পেরেছি তার ফলে সেটা এই যে আমরা আমাদের বায়ুস্তর সেগুলো ওপরে চলে গেছে, ওজোন লেয়ার আর বাধা দিচ্ছে না, সুতরাং সূর্য থেকে ইউভি লাইট এবং ইউভি ফটো দেখতে পাচ্ছি। তার মধ্যে এটাও একটা ফটো দেখতে পাচ্ছি যে সূর্যের একটা আকার, যেটা কিন্তু আমাদের চেনা, আমরা যে খালি চোখে সকালবেলায় বা সন্ধ্যের দিকে দেখি সেরকম কিন্তু নয়, এটা কিন্তু তার মধ্যে অনেক কিছু স্ট্রাকচার রয়েছে, এগুলো তো ইউভি লাইটে দেখা যায়। এমনি যেটা আমরা দেখি আমাদের ভিজিবল ওয়েভলেংথে, সেক্ষেত্রে কিন্তু সূর্যকে বড়জোর আমরা সোলার ফিল্টার লাগিয়ে টেলিস্কোপ লাগিয়ে দেখলে সূর্যে কয়েকটা সানস্পট দেখতে পাই, যাকে আমরা সৌরকলঙ্ক বলি, তার বেশি নয়। তো এগুলোকে স্টাডি করার জন্য আমাদের বায়ুস্তর ছাড়িয়ে যেতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে এই বিন্দুতে পৌঁছালে, যেটা আমি বললাম 24 ঘন্টা কিন্তু মানে 365 ডেজ ইনটু 24 আওয়ার্স আমরা সূর্যকে কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি, এবং তার বিভিন্ন ডিনামিক্স সেগুলো আমরা জানতে পাচ্ছি। এবার সূর্য নিয়ে যেহেতু আজকের আলোচনা, একটু আমরা বুঝে নেবো, আমরা বেশি গভীরে যাব না, কিন্তু একটু আমরা বুঝে নেবো সূর্য মোটামুটি ব্যাপারটা কি। একটা নক্ষত্র, সেটা তো আমরা বুঝেছি, কিন্তু সেই নক্ষত্রের স্ট্রাকচারটা কি, এবং তার ফলে আমরা কিন্তু আলোচনাগুলো পরবর্তীকালে যেগুলো আলোচনা করব সেটা বুঝতে সুবিধা হবে। আমি যেটা বলছিলাম যে আমরা কিন্তু ওখানে পৌঁছে টেকনোলজিক্যাল অ্যাচিভমেন্ট করলাম, সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা কিন্তু শুধু নয় যে সেই জায়গায় আমরা পৌঁছালাম এবং সেখানেই গল্পের শেষ, সেখানে শুধু গল্পের শুরু, তারপরেই কিন্তু গবেষণাটা বিজ্ঞানীরা সেখানে চালু করবেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সেন্টারেই রয়েছে একটা কোর, যেটা হচ্ছে 0 to 0.3 সোলার রেডিয়াস, মানে সূর্যের রেডিয়াসকে যদি ধরে নিই তোমার আর, তাহলে 0.3 আর পর্যন্ত কেন্দ্র রয়েছে সূর্যের কেন্দ্রে, যেখানে আমাদের কিন্তু নিউক্লিয়ার ফিউশন হচ্ছে, দুটো হাইড্রোজেন এক হচ্ছে এবং হিলিয়াম উৎপন্ন হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুটা মাস কিন্তু এটা ডিস্ট্রয় হচ্ছে। সেই মাসটুকুই কিন্তু আইনস্টাইনের সেই বিখ্যাত ফর্মুলা E=mc², সেই ফর্মুলা অনুযায়ী কিন্তু সেই বিপুল পরিমাণে এনার্জি তৈরি করছে, যেগুলো হাজার হাজার হাইড্রোজেন বোমা বা পরমাণু বোমার থেকে কিন্তু শক্তিশালী। তো সেই এনার্জিটা আবার প্রোপাগেট করে, তোমরা তোমাদের পাঠ্য বইতে পড়েছো এনার্জি কিভাবে প্রোপাগেট করতে পারে। তার 3টে পদ্ধতি হয়: পরিবহন, পরিচলন এবং বিকিরণ। তার মধ্যে এখানে প্রথমে যেটা সূর্যের কেন্দ্র থেকে শক্তিটা বেরিয়ে আসে সেটাকে রেডিয়েটিভ জোন বলে, মানে বিকিরণ অঞ্চল বলতে পারো, সেটা 0.3 থেকে 0.7 আননট পর্যন্ত, এবং তারপরে কিন্তু এনার্জি আর ওইভাবে প্রোপাগেট হতে পারে না। তারপরে কি হয়? তারপরে হয় পরিচলন শুরু হয়, যেটা আমরা জানি। আমরা চায়ের কাপে যখন জল ফুটিয়ে তোমরা খাও, চায়ের পাতাগুলোকে যদি লক্ষ্য করো, সেটা লক্ষ্য করবে গরম হয়ে ওপরে উঠে আসছে, আবার নিচে যাচ্ছে। সো তোমাদের ফিজিক্সটা কিন্তু একই থাকে, এটা বুঝতে হবে যে ফিজিক্সে এই চা গরম হচ্ছে, সেই একই ফিজিক্সে কিন্তু সূর্যের ওই কনভেকশন জোন, যেটাকে আমরা বলি, তোমরা পরিচলন অঞ্চলও বলতে পারো, সেই পরিচলন অঞ্চলে কিন্তু এইভাবে কিন্তু এনার্জি প্রোপাগেট হয়, যেটা হচ্ছে 0.7 আননট টু 1 আননট, মানে সূর্যের সারফেস পর্যন্ত। তো এই ব্যাপারটা বোঝা গেল কিভাবে এনার্জি প্রোপাগেট হচ্ছে। সব শক্তির উৎস কিন্তু সেই সূর্যের কেন্দ্রেই। কিন্তু তোমরা জানলে অবাক হবে, এই যে শক্তি বাইরে আসে, একটা ফোটন মানে যেটা আলোর কণা বা এনার্জির প্যাকেট, সেই জিনিসটা কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে আসতে কিন্তু 10,000 বছরের মতন সময় লাগে। এটা কেন, সেটা তোমরা বিশদে পরে আরও পড়াশুনো করতে পারো, কিন্তু ফ্যাক্টটা আমি বলে রাখলাম। মোটামুটি এইটুকু তোমাদের অন্তত বলে রাখি, এটা সরাসরি পৌঁছাতে পারে না, বারংবার ধাক্কা খেতে খেতে ভেতর থেকে বেরিয়ে আসতে হয়, তার জন্যই এর এতটা সময় লাগে। তাছাড়াও রয়েছে সূর্যের বাইরের, যেরকম আমাদের বায়ুমণ্ডল রয়েছে, সূর্যেরও সেরকম একটা মণ্ডল রয়েছে, সূর্যের সারফেস যেটাকে আমরা দেখি সেটাকে ফটোস্ফিয়ার বলে, এবং তারপরে দুটো টার্ম আমরা জেনে নেব। একটা হচ্ছে ক্রোমোস্ফিয়ার, সূর্যের নিচের লেয়ার, এবং তারপরে হচ্ছে করোনা, সূর্যের ওপরের যে লেয়ারটা রয়েছে সেইটি। তো তাছাড়াও আমরা এই এখানে ছবিতে দেখতে পাচ্ছি ফটোস্ফিয়ার, করোনা, এটা ছাড়াও বিভিন্ন জিনিস বলা রয়েছে এখানে, করোনাল হোল,
সানস্পট, তো এগুলো সম্পর্কে আমি এরপরে আসবো। প্রমিনেন্স রয়েছে, সেগুলো সম্পর্কে আসবো। এগুলো এটা ভাবতে পারো সূর্যের ওপর বিভিন্ন অংশ, যেগুলো কিনা আমরা কিন্তু ইউভি ওয়েভলেংথে দেখলে তখনই এই প্রমিনেন্স বা এইগুলোকে দেখতে পাই। শুধুমাত্র যখন আমরা সূর্যগ্রহণ হয় তখন কিন্তু প্রমিনেন্সকে দেখতে পাই, তাছাড়া নর্মাল সময়ে কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু আমরা তো বসে থাকতে পারি না, কখন একটা এক্লিপস আসবে তখনই আমরা ফিলামেন্টকে দেখব। সেই জন্যই কিন্তু এই আদিত্য এল1 চলে গেছে, 24 আওয়ার্স ইন্টু 65 ডেজ দেখতে পাবে এবং এগুলোকে স্টাডি করতে পারবে, তার পুঙ্খানুপুঙ্খ করতে পারবে। এবার আমরা একটু দেখে নিই আদিত্য এল1কে কেমন দেখতে। এটাকে ল্যাবরেটরিতে ইসরো যখন তৈরি করছিল তার একটা মডেল, এবং এটা একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম দেওয়া হয়েছে এখানে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। দুপাশে দুটো অ্যান্টেনা মতো রয়েছে, সেটা হচ্ছে সোলার প্যানেল, যেটা সূর্য থেকেই কিন্তু এই এনার্জি নিয়ে, কারণ সূর্যের অনেকটা কাছেই তো আমরা রয়েছি, যদিও পার্কাস সোলার প্রোব বা এর মতো অতটা কাছে সূর্যের চলে যায়নি, কিন্তু তাও অনেকটা কাছেই তো গেছি। তো এখান থেকে আমরা সোলার এনার্জি আমরা আমাদের ঘরে ইউজ করি, আমাদের ছাদে, কেন সেখানে ইউজ করব না? তো অবশ্যই সেখানে সোলার অ্যান্টেনা ইউজ করা রয়েছে। এবার আমরা দেখে নিই, যেটা প্রশ্ন উঠে আসছিল যে এল1 বিন্দুটি কি স্থির? ওই বিন্দুতে চলে যাচ্ছে, কিন্তু ওই বিন্দুর চারিপাশে সে কিন্তু ঘুরপাক খাচ্ছে। এখানে তোমরা একটা নাম দেখতে পাচ্ছ, সোহো। অলরেডি এল1 বিন্দুতে সোহো বলে কিন্তু নাসার যে স্যাটেলাইট সেটি রয়েছে। এখানেও তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, যেরকম ধাক্কা খাওয়ার প্রশ্ন আসছিল ওখানে, যে আমার এল1 বিন্দুতে একটি আদিত্য এল1 রয়েছে, ওদিকে জেমস ওয়েব টেলিস্কোপ রয়েছে এল2 বিন্দুতে, তাই দুটো ধাক্কা খাবে না। সেটা আমি যেরকম বুঝিয়ে দিলাম, ধাক্কা খাবে না। এখানেও কিন্তু সোহর সঙ্গে আদিত্য এল1 ধাক্কা খাবে না, কারণ এই বিন্দুতে স্থির থাকে না, সে একটা ত্রিমাত্রিক একটা পথে কিন্তু সে একটি বিন্দুর চারিপাশে ঘুরতে থাকে, এল1 বিন্দুর চারিপাশে। সেই বৃত্তের যদি পরিধি দুটোর আলাদা হয়, স্বাভাবিকভাবে বুঝতে পারছো, তাহলে সোহর পরিধিতে সোহ ঘুরবে এবং আদিত্য এল1-এর পরিধিতে আদিত্য এল1 ঘুরবে, এবং বিজ্ঞানীদের এই গণনাগুলো কিন্তু নির্ভুলভাবে করতে হয়, না হলে কিন্তু এরকম ধাক্কা খেতে পারে, যদি কিন্তু ক্যালকুলেশন ভুল হয়, পাঠানো হয় একই বিন্দুতে। সেটা করেন না বিজ্ঞানীরা, সে ক্যালকুলেশন অ্যাকুরেটলি করে, এটা অনেক চ্যালেঞ্জিং কিন্তু সম্ভব করেছেন বিজ্ঞানীরা। এবার আমরা দেখে নিই আদিত্য এল1 মিশনের সম্পর্কে কিছু ইনফরমেশন। এটা কিন্তু পাঠানো হয়েছিল পিএসএলভি দিয়ে, জিএসএলভি নয়, আমাদের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল দিয়ে, এক্সেল, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে, সিওডিকোটা থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পিএসএলভির আমাদের একটা মডেল রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যেরকম লিকুইড প্রোপাল্যান্ট ইউজ করা হয়, সেরকম সলিড প্রোপাল্যান্টও ইউজ করা হয় এখানে। এবং জিএসএলভি সম্পর্কে গোপাল যখন বলবে তখন বলবে সেখানে কিন্তু ক্রায়োজেনিক ম্যাটেরিয়াল প্রোপাল্যান্টও ইউজ করা হয়। তো তারপর আমরা তোমরা দেখতে পাচ্ছ যে এই অরবিট যেটা করা হয়েছিল সেটা কিন্তু এলিপ্টিক্যাল, এবং এই এল1 লাগরাঞ্জিয়ান পয়েন্টের দিকে কিন্তু সেটাকে ছাড়া হয়। কিন্তু এটা প্রথমে কিন্তু একেবারেই চলে যায়নি এল1 পয়েন্টের দিকে, প্রথমে তাকে পাঠানো হয়েছে একটা লো আর্থ অরবিটে, তারপর সেটি কিন্তু এই যে পৃথিবীর স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স বলা হয়, এসওআই, সেটার বাইরে বেরিয়ে আসতে হয়েছে তাকে, এবং সে কিন্তু অনেকবার ঘুরপাক খেয়েছে। এইভাবে সে অনেকবার ঘুরপাক খেয়েছে, 1 2 3 4 বার দেখো সে ঘুরপাক খেয়েছে পৃথিবীর পাশে। তারপর পঞ্চমবারের বার সে কিন্তু পৃথিবীর স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের মানে গ্র্যাভিটির প্রভাব থেকে বেরিয়ে আসতে পেরেছে, চলে গেছে সূর্যের দিকে, এবং তারপর ক্রুজ ফেজ, এবং তারপর তোমরা দেখতে পাচ্ছ এল1 বিন্দুর চারিপাশে সে কিন্তু একটা পরিধিতে ঘুরতে রয়েছে। এবং এই আদিত্য সায়েন্স অবজেক্টিভ কি, আদিত্য এল1 আমি যেরকম বলছিলাম, এখানে পৌঁছেই কিন্তু এর কাজ শেষ হচ্ছে না, কাজটা সবে শুরু হচ্ছে ওখানে সাকসেসফুলি পৌঁছে। তো এটা যেরকম আমি বলেছিলাম যে সূর্যের ওই যে প্রাথমিকভাবে আলোচনা করলাম কটা স্তর আছে কি, সেগুলো এখানে ইম্পর্ট্যান্ট হবে। যে আমরা আপার অ্যাটমসফিয়ার যেটা আমরা বললাম, ক্রোমোস্ফিয়ার একটা, আর একটা হচ্ছে করোনা, তার মধ্যে যে ডাইনামিক্স, তার মধ্যে তোমাদের জানতে হবে ওখানে কিন্তু ম্যাটার কিন্তু এরকম নেই, সলিড বা লিকুইড বা আমাদের গ্যাস, এই তিনটের কোনো স্টেটেই নেই। একটা ফোর্থ স্টেট অফ ম্যাটার রয়েছে যেটাকে প্লাজমা স্টেট বলা হয়, তোমরা জানো। তো সেই অবস্থায় রয়েছে কিন্তু সূর্যের যে পুরো ব্যাপারটাই, মানে অ্যাটমসফিয়ার বলো বা তোমার তার বিভিন্ন লেয়ার বলো, তাহলেই বুঝতে পারছো কি ভীষণ টেম্পারেচার সেখানে থাকতে হবে, কারণ তোমরা জানো ফোর্থ স্টেট অফ ম্যাটারের জন্য প্রচণ্ড একটা হাই টেম্পারেচার দরকার হয়।
তো সেই হাই টেম্পারেচারে সেই ইমেজগুলো ক্রোমোস্ফিয়ার এবং করোনার সম্ভব হয় তখনই যখন আমরা সূর্যটাকে ইউভি ওয়েভলেংথে দেখি বা কোনো কিছু এক্লিপসের সময়। একটা আর্টিফিশিয়াল এক্লিপস, এটা আমি পরে আসবো, তৈরি করা হয় কর্নোগ্রাফ যন্ত্র দিয়ে, সেটাও আদিত্য এল1-এর মধ্যে রয়েছে। এবং বিজ্ঞানীদের বিভিন্ন কোশ্চেন রয়েছে সূর্য সম্পর্কে, অনেক কিছুই জানা গেছে কিন্তু অনেক কিছু জানা বাকিও রয়েছে। যেরকম করোনাল হিটিং প্রবলেম, আমি একটা এক্সাম্পল একটু দিই। সেটা হচ্ছে তোমার দেখো কোনো গরম বস্তু, যেরকম ধরো তোমার মা রান্না করছে, তার থেকে তুমি যদি এখন গরমের সময় আরও রিলেট করতে পারবে, তার থেকে যদি দূরে সরে আসো তোমার গরম কম লাগে, কিন্তু যত কাছে যাবে তত তোমার গরম বেশি লাগছে। কিন্তু সূর্যের ক্ষেত্রে আশ্চর্যভাবে কি হয়, প্রথমে যখন আমরা থাকি এই তোমার কেন্দ্র থেকে বেরিয়ে আসি, তখন আস্তে আস্তে কিন্তু যখন আমরা এই রেডিয়েটিভ জোন বলছিলাম, কনভেকশন জোন, আস্তে আস্তে সূর্যের টেম্পারেচার কমতে থাকে এবং সূর্যের ফটোস্ফিয়ার, এবং তারপরে আরেকটু কমে একটা টেম্পারেচার মিনিমামে আসে। কিন্তু তারপরে যে লেয়ার ক্রোমোস্ফিয়ার, সেখানে টেম্পারেচার কিন্তু উল্টোভাবে বেড়ে যায় এবং করোনায় গেলে আবার সেই মিলিয়ন কেলভিন, প্রায় কেন্দ্রে যেরকম মিলিয়ন মিলিয়ন কেলভিন টেম্পারেচার, সেই মিলিয়ন কেলভিনে আবার পৌঁছে যায় করোনায়। তাহলে এটা আমাদের দৈনন্দিন যেরকম বলছিলাম কিছুটা এক রয়েছে কনভেকশন পরিচালনা, এরকম কিছু কিছু কিন্তু বেশ অনেকটা আলাদা হয়েও রয়েছে। যে করোনা হট করে এতটা কেন উত্তপ্ত হলো, কেন এটা দূরে চলে আসছি সোর্স থেকে, তাও কেন ঠান্ডা হলো না, সেই ব্যাপার রয়েছে। আর তাছাড়াও ইনসিটু পার্টিকেল এবং প্লাজমা এনভায়রনমেন্ট প্রোভাইডিং ডেটা, সেইগুলো রয়েছে কিন্তু এখানে। এবং তার সঙ্গে সঙ্গেই কিন্তু আরও সায়েন্স অবজেক্টিভ আদিত্য এল1 মিশনে রয়েছে, যেরকম করোনাল মাস ইজেকশন, এগুলো নিয়ে আমি পরে আরও ডিটেলসে আসবো। এবং স্পেস ওয়েদার, সেইটা ব্যাপারগুলো নিয়ে আমি পরে তোমাদের কাছে আসবো। স্পেস ওয়েদারটা কি, মোটামুটি এটা জেনে রাখো এখন, যে স্পেস ওয়েদার কিন্তু এখন একটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই ছিল তোমাদের মোটামুটি একটা আদিত্য এল1 এবং এর কিভাবে পৌঁছেছে সেখানে এবং কিভাবে সেটা ইম্পর্ট্যান্ট, সেই বিষয়ে একটা তোমাদেরকে বিবরণ। ধন্যবাদ ডক্টর মজুমদার, খুব সুন্দরভাবে তিনি সমগ্র বিষয়টা মানে আমাদের সামনে ব্যাখ্যা করলেন। এবং সূর্যের মধ্যে যে ক্রমাগত যে যেটাকে আমরা বলি নিউক্লিয়ার ফিউশন হচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন থেকে হিলিয়ামে পরিণত হচ্ছে এবং বিপুল পরিমাণ এনার্জি তৈরি হচ্ছে, এবং যেটার প্রভাব আমাদের পৃথিবীর উপরে এবং সারা সৌরমণ্ডলে পড়ছে। মানে মোটামুটি একটা ধারণা করা হয় 400 বিলিয়ন কেজি হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হচ্ছে এবং তার থেকে মাত্র 4 বিলিয়ন কেজি যেটা ম্যাটারটা, যেটা এনার্জিতে কনভার্ট হচ্ছে। স্যার খুব সুন্দরভাবে বললেন, এই যে আমরা যেগুলো আমাদের পাঠ্য বইতে বিভিন্ন রকম সূত্রগুলো পড়ি, তার মধ্যে E=mc², তোমরা ভাবতে পারছো যে কি পরিমাণ এনার্জি সেখানে তৈরি হয়। 4 বিলিয়ন, বিলিয়ন মানে 100 কিলো, আমরা এই বিলিয়ন, ট্রিলিয়ন বা মিলিয়ন, এই শব্দগুলো, এই ইউনিটগুলো এখানে ব্যবহার করব। এবার আমি আসছি শ্রী গোপাল বসাক মহাশয়ের কাছে। ইতিমধ্যেই ডক্টর মজুমদার বলেছেন রকেট সম্পর্কে। পিএসএলভি রকেটটা আমরা যেটা যার মাধ্যমে আদিত্য এল1কে আমাদের পাঠানো হয়েছে, এটা সবচাইতে এখন অবধি নির্ভরযোগ্য রকেট হিসাবে এটা পরিগণিত হয়েছে এবং আমাদের বেশ কয়েকটি মিশন এই পিএসএলভির মাধ্যমেই আমরা গেছি। এবং এবারে যেটা আমরা পাঠিয়েছি পিএসএলভি এক্সেল ক্যাটাগরির রকেট এটা, এবং এর সঙ্গে একটা আরেকটু জুড়ে আছে C-57। এবার আমি জানতে চাইব গোপালবাবুর কাছে, এই যে C-57 বা পিএসএলভি D1, D2, D3, তারপর থেকে C1, C2 করে করে 57 অবধি আমরা এসেছি, এর মানেটা কি? এবং এই যে আমাদের পিএসএলভি যে রকেটটা আমরা ছেড়েছি C-57, আনুমানিক ওজন প্রায় 3,20,000 কিলোগ্রাম, কিন্তু মাত্র 1,500 কিলোগ্রামের মতো একটা বস্তু, যেটাকে আমরা আদিত্য এল1 বলছি, সে তাকে বহন করে নিয়ে গেছে। তো এই আদিত্য এল1-এর মধ্যে যে যন্ত্রপাতিগুলো রয়েছে, যেগুলোর বৈজ্ঞানিক নাম আমরা পেলোড বলি, সেখানে কি কি ধরনের পেলোড আছে এবং তাদের কি কাজ, এবং এরা কারা, কোন কোন সংস্থা বানিয়েছে, অর্থাৎ ইসরো বিভিন্ন সংস্থার মাধ্যমে এগুলো বানায়, তাদের নিজেদেরও ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার রয়েছে যাকে ডেভেলপ করা হয়, এ সম্পর্কে যদি আপনি বলেন, অর্থাৎ এই রকেটের ইভলিউশন
আমরা ধীরে ধীরে, একটু আগে একটা ছবি দেখলাম যে সাইকেলে করে নিয়ে যাওয়া হচ্ছে রকেট। ভাবা যায় না সেই সময় সাইকেলে করে রকেট নিয়ে যাওয়া হচ্ছে থুম্বা, কেরলের থুম্বাতে, এবং সেখান থেকে তার চর্চা হয়েছে। এবার আমি চলে যাচ্ছি আমার এই প্রশ্নগুলো নিয়ে শ্রী গোপাল বসাক মহাশয়ের কাছে। অবশ্যই আমরা যদি দেখি ভারতের যে মহাকাশ গবেষণা সংস্থা, তার যে ডেভেলপমেন্টটা প্রথমে ছিল এই যে একটা আমরা সাউন্ডিং রকেট যেটা দেখছি, এইটা একটা সাইকেলে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এইভাবেই কিন্তু আস্তে আস্তে গবেষণাটা এগিয়েছিল। তারপরে যদি আমরা এটা দেখি, একটা বুলক কার্টে করে একটা স্পেসক্রাফটকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এইভাবে কিন্তু ডেভেলপমেন্ট এসছে, এবং এরপরেই আমরা সূর্যে পৌঁছেছি। আমরা চন্দ্রযান-3-তে আমাদের যে চাঁদের দক্ষিণ মেরুতে আমরা পৌঁছাতে পেরেছি। এবং এইখানে আমরা যদি দেখি যে রকেটের ডেভেলপমেন্টের যে হিস্ট্রিটা, তো এইখানে আমরা দেখছি প্রথমে দেখছি SLV-3, যেটা হচ্ছে স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, যেটার মাধ্যমে কিন্তু রোহিণী স্যাটেলাইট ইন্ডিয়া পাঠিয়েছিল। প্রথম যখন আর্যভট্ট স্যাটেলাইটটা পাঠায়, সেটা কিন্তু একটা সোভিয়েত ইউনিয়নের সাহায্য নিয়ে আমাদের পাঠাতে হয়েছিল। কিন্তু এই রোহিণী যে স্যাটেলাইটটা, এটা তখন কিন্তু আমরা এই স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এটা 3 দিয়ে আমরা কিন্তু এটা পাঠিয়েছিলাম। এইটার যদি একটু বিস্তারিত আমরা বিবরণ দেখি, এটার হাইট মোটামুটি 22 মিটারের মতো। আর এটার যদি ক্যাপাবেল যে পেলোডটা 40 কেজির একটা পেলোড বহন করতে পারে। এবং এটার যদি ফুয়েল টাইপগুলো দেখি, এটা সলিড ফুয়েল ইউজ করা হতো। আর এরপরে যদি আমরা দেখি যে ASLV, এরপরেই কিছু বছর পরে যেটা বিবর্তনটা এসছে, যেটা হলো অগমেন্টেড স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। এটা মোটামুটি লেন্থ ছিল 24 মিটারের এবং ক্যাপাবেল পেলোড প্রায় 150 কেজি, এবং এখানেও সলিড প্রপেলেন্টগুলো ইউজ করা হতো। তো এরপরেই যদি আমরা দেখি, এখানে PSLV এবং GSLV, এগুলো কিন্তু ওয়ার্ক হর্স অফ ইসরো এটা বলা হয়। তো এখানে যদি আমরা দেখি, এটা 44.4 মিটারের একটা লেন্থ ছিল, টোটাল লেন্থ। এবং এর ক্যাপাবেল পেলোড কিন্তু হিউজ, এখানে প্রায় 1750 কেজি মতন পেলোড বহন করতে পারে। এবং এর যে ফুয়েলগুলো যদি আমরা দেখি, এখানে কিন্তু সলিড এবং লিকুইড বিভিন্ন ধরনের ফুয়েল ইউজ করা হয়, ফুয়েল প্রপোলেন্ট। যেরকম MMH, এটার নাম হলো মোনোমিথাইল হাইড্রাজিন, এবং আরও যেরকম রয়েছে HTPB, হাইড্রক্সিল টার্মিনেটেড পলিবিউটাডাইন, UDMH। আর এর সাথে একটা অক্সিডাইজার ইউজ করা হচ্ছে, যেটার নাম হলো নাইট্রোজেন টেট্রাক্সাইড। এবং এরপরে আমরা যখন GSLVর ক্ষেত্রে দেখছি, সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের পেলোড ইউজ করা হচ্ছে। এবং একটা অবিশ্বাস্যভাবে এখানে একটা ক্রায়ো ফুয়েল প্রপালেন্ট ইউজ করা হচ্ছে, যেটা কিন্তু LOX বা লিকুইড অক্সিজেন, এবং LH2 যেটাকে বলা হচ্ছে লিকুইড হাইড্রোজেন। এবং এর সাথে সাথে আমরা সলিড এবং লিকুইড দুরকম প্রপালেন্টই ইউজ করতে পারছি। জেনারেলি এটার হাইট মোটামুটি 51.73 মিটারের মতন হয়। এবং এরপরে আরেকটা আমরা যদি দেখি, এটার একটা আপগ্রেডেড ভার্সন, যেটা কিন্তু GSLV Mark 3, এইখানে আমরা তার একটা ছোট মডেলও দেখতে পাচ্ছি। তো এইখানে যদি আমরা দেখি, এখানে 3টে স্টেজ রয়েছে। একটা রয়েছে সলিড স্টেট, একটা লিকুইড এবং একটা ক্রায়ো স্টেট। তো সলিডের মধ্যে যে ইয়েটা রয়েছে, যেটা আমরা আগেই বলেছিলাম, আনসিমেট্রিক্যাল ডাইমিথাইল হাইড্রোজেন, এবং এর সাথে H2O ব্যবহার করা হচ্ছে। এবং এরপরে আমরা যদি দেখি, একটা সলিড ফুয়েল ইউজ করা হচ্ছে, সলিড প্রপেলেন্ট, যেটা কিন্তু HTPV। ওকে, এরপরে আমরা ইউজ করছি একটা ক্রায়োজেনিক প্রপেলেন্ট, যেটা কিন্তু লিকুইড অক্সিজেন এবং লিকুইড হাইড্রোজেনের একটা মিশ্রণকে এখানে আমরা যদি আমরা এখানে দেখি, এই জায়গাটায় আমরা ইউজ করছি আমাদের সলিড স্টেটটা, তারপরে এখানে লিকুইড স্টেটটা, এবং এইখানে রয়েছে আমাদের ক্রায়ো প্রপালেন্টটা। এবং এরপরে এই যে ক্যাপসুলের মতন যে অংশটা রয়েছে, এইখানে আমাদের পেলোডগুলো রাখা হয়। এবং যখন এটি স্পেসে যাবে, তারপরে এই পেলোড থেকে এই ক্যাপসুলের এইখান থেকে পেলোডটা বেরিয়ে আসবে এবং বিভিন্ন অবজারভেশনের কাজে শুরু করবে। তো এরপরে উনি যে কোশ্চেনটা আস্ক করলেন, যে আমাদের L1 মিশনে যে পেলোডগুলো ইউজ করা হয়েছিল, সেইগুলোর সম্পর্কে আমি একটু বলবো। তো এইখানে সায়েন্টিফিক পেলোড আমাদের 7টা জেনারেলি ইউজ করা হয়েছিল। তার মধ্যে 4টে ছিল রিমোট সেন্সিং পেলোড এবং 3টে ছিল ইনসিটু পেলোড। ইনসিটু মানে কি, ওই আদিত্য L1-এর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন রকম তথ্য আমরা সেই পেলোডগুলোর মাধ্যমে পাবো। তো এইখানে যদি আমরা দেখি কোন ইনস্টিটিউট এই পেলোডগুলো তৈরি করেছিল, তো প্রথমেই যদি আমরা দেখি রিমোট সেন্সিং পেলোডের ক্ষেত্রে, এখানে রয়েছে VELC, যেটা হচ্ছে ভিজিবল এমিশন লাইন করোনাগ্রাফ, যেটা কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স ব্যাঙ্গালোর, এরা কিন্তু এটা ইসরোর সাথে কোলাবোরেটলি এটা তৈরি করেছিল। তারপরে যদি আমরা দেখি যে SUIT বা সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ, এটা একটা বিশেষ ধরনের টেলিস্কোপ, যেটা
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ যেটা ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, আইউকা পুনে এবং ইসরো জয়েন্ট কোলাবোরেশনে এটা তৈরি হয়েছিল। এরপরে আরও যে পেলোডগুলো রয়েছে সোলাক্সিস এবং HEL-1S, এগুলো কিন্তু ইউআরআর স্যাটেলাইট সেন্টার ব্যাঙ্গালোরে তৈরি হয়েছে। তারপরে আমরা যদি চলে আসি ইনসিটু পেলোডের জায়গাটায়, এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে পেলোড রয়েছে, যেটা কিন্তু একটার নাম হলো অ্যাসপেক্স আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট, যেটা কিন্তু করেছে ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি আহমেদাবাদের। তারপরে যদি আমরা দেখি পাপা বা প্লাজমা অ্যানালাইজার প্যাকেজ ফর আদিত্য, এটা করেছে স্পেস ফিজিক্স ল্যাবরেটরি আপনার বিক্রম সারাভাই স্পেস সেন্টার তিরুবনন্তপুরম। এবং এরপরে একটা লাস্ট যে পেলোডটা, এটা হচ্ছে একটা ম্যাগনেটোমিটার, হাই রেজলিউশন ট্রাইঅ্যাক্সিয়াল ম্যাগনেটোমিটার। এটা কিন্তু তৈরি করেছে লিওস বা ল্যাবরেটরি ফর ইলেকট্রো অপটিক সিস্টেম ব্যাঙ্গালোর। এবং এর কাজগুলো যদি আমি এখানে আমরা একটা ডায়াগ্রামে দেখে নিচ্ছি, এটা কম্পিউটার এডেড ডায়াগ্রাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি কি বিভিন্ন রকম পেলোডগুলো কিভাবে এখানে সেট আপটা রয়েছে, এখানে তার একটা বিবরণ আমরা দেখছি। এরপরে যদি এর কার্যপ্রণালীগুলোতে আসি, আমরা প্রথমেই আসছি ভিএলসি এবং স্যুট পেলোডটা, এর কাজটা কি। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা হলুদ কালারের একটা প্যাকেটের মতন কিছু দিয়ে মোড়া রয়েছে, এগুলোকে বলা হয় MLI বা মাল্টি লেয়ার ইনসুলেশন। যখন আমরা ওই সূর্যের একটা ওই জায়গাটায় আমরা পৌঁছাবো, অনেকটা তাপের জন্য কিন্তু যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য আমাদের এই ধরনের একটা ইনসুলেশন প্রয়োজন। তো প্রথমেই যদি বলি ভিজিবল এমিশন লাইন করোনাগ্রাফ সম্পর্কে, এটা কি করবে না, যেটা বললেন যে করোনার যে অঞ্চলটা, ওইটার যে ছবিটা এবং ওইখানকার যে অ্যাক্টিভিটি, সেটা সম্পর্কে আমাদের এই করোনাগ্রাফ যন্ত্রে আমরা তার বিবরণটা পাবো। এরপরে আমরা দেখছি SUIT টেলিস্কোপ, যেটা কিন্তু একটা খুব উন্নত মানের টেলিস্কোপ। এটা স্পেসে কি করবে, একটা সোলার যে আলট্রাভায়োলেট যে রিজিয়নটা রয়েছে, সেই রিজিয়নের ছবি, যেটাকে আমরা বলি NUV বা নিয়ার আলট্রাভায়োলেট রিজিয়ন, মোটামুটি 200 থেকে 400 ন্যানোমিটার ওয়েভলেন্থের যে সান রেগুলো আমরা দেখব, সেটাকে কিন্তু এই টেলিস্কোপের মধ্যে দিয়ে যখন আমরা পাস করাবো, এবং এখানে আমরা ইউজ করছি 11টা পাস ব্যান্ড ফিল্টার, যার মধ্যে কিন্তু 8টা রয়েছে ন্যারো ব্যান্ড এবং 3টে রয়েছে একটা ব্যান্ড ফিল্টার। এবং সেই ফিল্টারের মধ্যে দিয়ে যখন আমরা পাস করাবো, সূর্যের বিভিন্ন রকম ইমেজ আমরা দেখতে পাবো, যেটা রাকেশবাবু পরবর্তীকালে দেখাবেন। তো এইটা ডিজাইন করেছে আইউকা পুনে এবং ইসরোর জয়েন্ট কোলাবোরেশনে। এবং এখানে যদি আমরা একটা ডায়াগ্রাম দেখে নিই, একটা অপটিক্যাল লেআউট যেটা করোনাগ্রাফের, সেটা কেমন রয়েছে। এখান দিয়ে যখন এন্ট্রান্স অ্যাপারেচার দিয়ে আমরা সান রেটাকে পাস করাচ্ছি, তারপরে এটা প্রাইমারি মিররে কিন্তু এটা রিফ্লেক্ট হয়ে বিভিন্ন এখানে ডিটেক্টর রয়েছে, সেখানে ডিটেক্টেড হবে। এবং যেটা আমরা বলছি করোনাগ্রাফ, সেইখানে এই করোনার একটা আমরা বিস্তারিত তথ্য এখানে পাবো। তারপরে যদি আমরা SUIT বা সোলার আলট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপের একটা ছবি দেখি, এখানে আমরা তার একটা ডিজাইন দেখতে পাচ্ছি। প্রথমে একটা ডোর মেকানিজম রয়েছে, এখান দিয়ে যখন লাইটটা পাস করবে, তারপরে রয়েছে কি একটা থার্মাল ফিল্টার অ্যাসেম্বলি। এটা কি করবে, আমরা সূর্যের অনেকটা তাপ, তার জন্য কিন্তু এই যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য আমরা থার্মাল ফিল্টারের মাধ্যমে অনলি 10% রেখে পাস করাবো, বাদ বাকিটাকে আমরা বাদ দিয়ে দেবো। তারপরে কি করবে, এটা একটা সেকেন্ডারি মিররে রিফ্লেকশন হবে। তারপরে এই যন্ত্রটার জেনারেলি দুটো কম্পোনেন্ট রয়েছে, একটা রয়েছে অপটিক্যাল বেঞ্চ আর একটা রয়েছে ইলেকট্রনিক বক্স। ইলেকট্রনিক বক্সের মধ্যে কি আছে, ওখানে একটা CCD বা চার্জ কাপেল ডিভাইস রয়েছে, যেটা কি করবে, ওই যে আমরা ইমেজটা আমরা পেলাম, সেইটাকে কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে, যাতে আমরা এটা আর্থ থেকে সেই ডেটাটাকে আমরা দেখতে পাই। তো এইখানে আমরা জেনারেলি টেলিস্কোপে আমরা কিভাবে একটা অবজেক্টকে অবজার্ভ করি, তার একটা ডায়াগ্রাম রয়েছে। এখানে একটা প্ল্যানেট রয়েছে, সেখান থেকে বা এখানে কোনো যদি একটা অবজেক্ট থাকে, সেখান থেকে যখন আলোটা আসবে, একটা অবজেক্টিভ মিরর, যেটাকে আমরা প্রাইমারি মিরর বলছি, সেইখানে প্রথমে রিফ্লেকশন হবে, তারপরে এরপরে যাবে সেকেন্ডারি মিররে, এইখান থেকে সেই রেটাকে পাঠিয়ে দেওয়া হবে একটা আইপিসের মধ্যে। আইপিসে যখনই আমরা চোখ রাখবো, তখন আমরা কি দেখব, একটা ব্রাইটার, ক্লিয়ার এবং ম্যাগনিফাইড ইমেজ কিন্তু আমরা দেখতে পাবো। এখানে 2 টাইপ আমরা টেলিস্কোপ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রিফ্র্যাক্টর টাইপ আর একটা হচ্ছে রিফ্লেক্টর টাইপ। রিফ্লেক্টরের সুবিধাটা কি, এখানে বিভিন্ন রকম আমরা অ্যাবারেশন বা ক্রোমাটিক অ্যাবারেশন, অপটিক্যাল অ্যাবারেশনগুলো এড়াতে পারি, যার ফলে কিন্তু আমরা খুব ব্রাইট ইমেজটা পাই। এবং এইখানে আমরা জেনারেলি লেন্স দিয়ে যে টেলিস্কোপটা দেখি, তোমরা পাঠ্য বইতেও তোমাদের পড়ে থাকবে। তো এইটা দেখবে টেলিস্কোপের বিবর্ধন ক্ষমতা বা ম্যাগনিফাইং পাওয়ারটা M দিয়ে প্রকাশ করা হয়। আর এটা জেনারেলি একটা রেশিও, যেটা হচ্ছে ফোকাল লেন্থ অফ অবজেক্টিভ, এই লেন্সটা প্রথম লেন্সটা, এবং ফোকাল লেন্থ অফ আইপিস, এই দুটোর একটা রেশিওর দিয়ে এটাকে আমরা বের করি।
তো এটা ছিল ভিএলসি এবং স্যুটের উপর একটা বিবরণ। এরপরে যদি আমরা দেখি সোলেক্স পেলোড এবং HEL1OS, এরা কি করবে, এরা সূর্যের যে বিভিন্ন রকম এক্স রে পার্টিকেলগুলো রয়েছে এবং সোলার ফ্লেয়ারের ফলে যে তার সফট সোলার এক্স রে ফ্লাক্স তৈরি হয়, তো সেটার একটা অবজারভেশন এই যন্ত্রগুলোর মাধ্যমে আমরা পাবো। এটা ডিজাইন করেছে আমাদের URSC বা UR রাও স্যাটেলাইট সেন্টার, যেটা কিন্তু আমাদের ব্যাঙ্গালোরে রয়েছে। এরপরে আমরা দেখছি অ্যাসপেক্স, যেটা আমরা অলরেডি বলেছিলাম যে এটা ডিজাইন করেছে PRL বা ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি আহমেদাবাদ। এখানে কিন্তু দুটো সাব ইউনিট রয়েছে, একটার নাম হলো সুইস, একটা হচ্ছে স্টেপস। সুইসটা কি, সোলার উইন্ড আয়ন স্পেকট্রোমিটার। এটার কাজটা হচ্ছে কি প্রোটন এবং যে আলফা পার্টিকেল আছে সেইগুলোকে ডিটেক্ট করবে। এবং আরেকটা যে সেকেন্ড সাব ইউনিটটা রয়েছে, যেটা হলো স্টেপস নামে পরিচিত, সুপ্রা থার্মাল অ্যান্ড এনার্জেটিক পার্টিকেল স্পেকট্রোমিটার। এটাতে আমরা কি করব, যে হাই এনার্জির যে পার্টিকেলগুলো আছে সোলার উইন্ডের মধ্যে, সেটার আমরা এটা ডিটেক্ট করতে পারবো এবং আমরা স্পেকট্রাম অ্যানালিসিসটা করতে পারবো। এরপরে যে পাপা পেলোডটা রয়েছে, এটা কি করবে না, সোলার উইন্ডের এবং যে আয়নের যে একটা মাস অ্যানালিসিস এবং এই যন্ত্রের মাধ্যমে আমরা করতে পারবো। এরপরে লাস্ট যে আমাদের পেলোড, যেটা ডিজাইন করেছে লিওয়াস বা ল্যাবরেটরি ফর ইলেকট্রো অপটিক্স সিস্টেম, যেটা ব্যাঙ্গালোরের একটা সংস্থা। এবং এইখানে রয়েছে ম্যাগনেটোমিটার এবং এটা একটা হাই রেজলিউশন ট্রাইঅ্যাক্সিয়াল ম্যাগনেটোমিটার। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দণ্ডের মতো একটা লাঠি, যেখানে কিন্তু দুটো অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে। এই দুটো জায়গায় ম্যাগনেটিক সেন্সর লাগানো আছে এবং এটা কিন্তু প্রথমে খুলবে না, যখন এটা ডিপ্লয়েড ভিউ রয়েছে এই আদিত্য L1-এর। যখন এটা পাঠানো হয়েছিল তখন এটা বন্ধ ছিল, কিন্তু লাস্ট 25শে জানুয়ারি আমরা যে আপডেটটা পেয়েছি 2024-এ, তো এই যে বুমটা 6 মিটারের একটা দণ্ড, এইটা কিন্তু ওপেন হয়েছে। এবং এখানে যদি এই সেন্সরগুলো বলি, একটা রয়েছে এই দণ্ডের প্রান্তে এবং একটা রয়েছে মিডিলে। এটার মাধ্যমে আমরা যে ইন্টারপ্ল্যানেটরি ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে তার বিবরণটা সম্পর্কে আমরা একটা আইডিয়া করতে পারবো। এরপরে উনি যেটা বললেন যে আমরা ওই সোলার যে মিশনটা, ওখান থেকে ডেটাটা কিভাবে পাই। তো এইটা বুঝতে গেলে আমাদের একটু বুঝে নিতে হবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ স্পেকট্রাম সম্পর্কে। এখানে কিন্তু রয়েছে একটা বড় একটা স্পেকট্রাম, যেখানে এক সাইডে রয়েছে ইউভি, মাঝখানে রয়েছে লাইট, তারপরে ইনফ্রারেড। ইউভি মানে হচ্ছে আলট্রাভায়োলেট, এর ওয়েভলেন্থ খুব শর্ট হয়। এর পাশে যদি আমরা দেখি এক্স রে, গামা রে, এই ধরনের রেগুলো দেখব। মাঝখানে রয়েছে আমাদের ভিজিবল লাইট। ভিজিবল লাইটের কিন্তু ওয়েভলেন্থটা মোটামুটি 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়। এবং তারপরে আমরা ইনফ্রারেড, যেটা আমরা হিট আকারে সান থেকে পাই। তো এইখানে একটা খুব সুন্দর একটা স্কিমেটিক ছবি রয়েছে, যেখানে দেখানো হয়েছে সূর্য থেকে আমরা একটা ডেটা পাচ্ছি এবং এখানে একটা আর্থ রয়েছে। আর্থে কীভাবে আমরা পাবো সেই জিনিসটা গৌতমবাবু অলরেডি আমাকে কোশ্চেনটা করেছিলেন। তো এই জিনিসটা, এটার পিছনে যে একটা সিস্টেমটা রয়েছে, এটাকে বলা হয় কমিউনিকেশন সিস্টেম। এখানে আমরা কিভাবে ডেটাটা পাচ্ছি, প্রথমে আমরা দেখছি একটা ইনফরমেশন সোর্স, সেটা একটা ট্রান্সমিটারের মাধ্যমে একটা ট্রান্সমিটেড সিগন্যাল হিসেবে কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো একটা অ্যান্টেনার মাধ্যমে। তারপরে একটা রিসিভিং এন্ডে আর একটা অ্যান্টেনা রয়েছে, যেটা কিন্তু সেই সিগন্যালটাকে রিসিভ করবে এবং সেখান থেকে সোর্স ইনফরমেশনকে কালেক্ট করবে। এই নিচে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। জেনারেলি মোবাইল ফোনে যখন আমরা কথা বলি, আমরা তখন দেখি একজনা কথা বলছে, সেটা কিন্তু একটা ভয়েস বা একটা ভাইব্রেশন সিগন্যাল, সেটা ট্রান্সডিউসারের মাধ্যমে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করি। তারপরে একটা ইলেকট্রনিক প্রসেসর রয়েছে, এটার কাজটা কি, সেই ইলেকট্রনিক সিগন্যালটাকে একটা কারেন্ট বা ভোল্টেজ আউটপুটে এটা কনভার্ট করে। তারপরে এটা কি করবে, একটা ট্রান্সমিটার, যেটাই কিন্তু আমি বলছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে এটা কিন্তু আমাদের বায়ুমণ্ডল বা যাই বলুন এখানে একটা ছড়িয়ে পড়বে। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা রিসিভার যে এন্ড রয়েছে, সেই রিসিভার এন্ডে প্রথমে কালেক্টেড হবে। তারপরে কি হবে, সেই ইলেকট্রনিক সিগন্যাল থেকে আমরা আবার কিন্তু একটা ট্রান্সডিউসার ইউজ করছি, যেটা কি করবে, ওই যে অরিজিনাল যে ভয়েসটা, মানে একটা ভাইব্রেশনাল এনার্জি ছিল যেটা, সেটাকে কিন্তু আবার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে দেবে এবং আমরা কিন্তু অন্য প্রান্ত থেকে সেই যে বলা কথাটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে এটা আমরা শুনতে পারছি। তো এটাই ছিল কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে। তো এরপরে ধন্যবাদ গোপালবাবুকে। এবার আমি চলে আসবো ডক্টর রাকেশ মজুমদারের কাছে। এবার স্যারের কাছে আমরা জানতে চাইব, আমরা স্পেস থেকে কেন আমরা সূর্যকে দেখছি
এবং সূর্যের মিশনে আমরা কি কি তথ্য এখনো পর্যন্ত পেয়েছি। এবং আমি একই সঙ্গে আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখছি, আমাদের সময় একটু কম আছে, যে এর পরে যদি আপনি বলেন যে এই যে সোলার অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, এটা যেটাকে আমরা সোলার ম্যাক্সিমাম মিনিমাম বলি, আমাদের মধ্যে একটা শঙ্কা দেখা দিয়েছিল যে লিটল আইস এজ আসবে কিনা। হ্যাঁ, যেমন মান্ডার মিনিমাল যে ব্যাপারটা ছিল, অর্থাৎ 2025 সাল থেকে হয়তো সূর্যের তাপমাত্রা 7 ডিগ্রি কমে যেতে পারে, আবার একটা আইস এজ হতে পারে, অর্থাৎ ইউরোপ বা অন্যান্য জায়গাতে বরফ জমতে পারে। আর এবং আমাদের যে 40 ডিগ্রি ল্যাটিটিউডের যে অঞ্চলটা যেখানে আমরা রয়েছি, সেখানে হয়তো শস্য শ্যামলা থাকবে, বাকি জায়গাগুলো বরফে ঢেকে যাবে এবং সেখান থেকে হয়তো বিদেশিরা আমাদের উপর আক্রমণ করবে। অতীতের ইতিহাসে যেমন এগুলো দেখা গেছে, এই সময় গত 300-400 বছরের মধ্যে ঘটনাটা ঘটেছে। তো আপনি এই আদিত্যের এই অংশটুকু বলার সঙ্গে সঙ্গেই দয়া করে যদি ওই ব্যাপারটা নিয়ে আমাদের একটু আলোকপাত করেন, কারণ এই ব্যাপারে কিন্তু একটা শঙ্কাও আছে এবং বিজ্ঞানী মহলে বিভিন্ন রকম ধারণা রয়েছে, এবং ছাত্রছাত্রীরা এগুলো তো দেখে তারা বিভিন্ন মাধ্যমে, এবং এটা নিয়ে তাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তারা শিক্ষক শিক্ষিকার কাছে তারা যাতে জানতে পারে। আমি আপনার এই আলোচনার পরে সেই অংশটুকু একটু বলার জন্য অনুরোধ করব। হ্যাঁ, তো এক এক করে আসবো আমি প্রশ্নে। তো প্রথম প্রশ্ন যেটা হচ্ছিল, কেন আমরা সূর্যকে অ্যাটমসফিয়ারের ওপরে গিয়ে দেখি। অলরেডি বলেছি, আমরা এই ডায়াগ্রামে আবার দেখে নেব যে এই টোটাল ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম যেটা মিস্টার গোপাল বলছিলেন, তো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ডায়াগ্রামে যে এই যে ভিজিবল ওয়েভলেংথটা রয়েছে মোটামুটি 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে, সেখানে কিন্তু আমাদের অ্যাটমসফিয়ার কিছু ব্লক করছে না। কিন্তু তার চেয়ে বেশি এনার্জির যে এক্স রে বা ইউভি ওয়েভলেংথ বা নিয়ার ইউভি ওয়েভলেংথ যেগুলো কথা বলা হচ্ছিল, যেগুলো আদিত্য এল1 ছবি তুলবে যে ওয়েভলেংথে সুট ওয়েভ থেকে, সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ থেকে, সেগুলো কিন্তু ব্লক হয়। এবং তারপরে আমরা দেখতে পাবো অন্যান্য ওয়েভলেংথের মধ্যে কিন্তু ইনফ্রারেডও ব্লক হচ্ছে, আবার ওদিকে লং ওয়েভও কিন্তু ব্লক হচ্ছে। তার মাঝে রেডিও ওয়েভ কিন্তু পাই। এবং তোমরা একটা ইনফরমেশন বলে রাখি, সেটা হচ্ছে উটিতে একটা টেলিস্কোপ আছে, এবং আয়ুকার কথা হচ্ছিল যে আয়ুকা আমাদের একটা সুট টেলিস্কোপটা তৈরি করেছে আদিত্য এল1-এর জন্য। আয়ুকার আন্ডারে কিন্তু জিএমআরটি বলে জায়ান্ট মিডিয়া রেডিও টেলিস্কোপ এরকম। সুতরাং আমাদের এই টেলিস্কোপ রয়েছে, এবং সুতরাং আমাদের এই যে ইন্ডিয়া কিন্তু অ্যাস্ট্রোফিজিক্সে, টোটাল সোলার ফিজিক্স শুধু নয়, টোটাল অ্যাস্ট্রোফিজিক্সেই কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। এবং ছাত্রছাত্রী এই বিষয়ে ভবিষ্যতে রিসার্চ করতে গেলে তোমরা শুধু দেশের বাইরে নয়, দেশের ভিতরেও কিন্তু অনেক সুযোগ পাবে। এবার আমি আসি যে বিভিন্ন ওয়েভলেংথ, আমি ওই যে বলছিলাম সূর্যের চেহারাই অন্যরকম দেখতে হয়। তো এই ইমেজগুলো যদিও নয়, আমাদের আদিত্য এল1-এর তোলা নেই, কিন্তু রেফারেন্স তোমাদের দেওয়ার জন্য যেটা আমি বলছিলাম, সোলার ডাইনামিক্স অবজারভেটরি একটা পোলার অরবিটে রয়েছে, তার থেকে তোলা ছবিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়েভলেংথে, ইউভি ওয়েভলেংথে সূর্যকে কেমন দেখায়। এবং তোমাদের কিন্তু একটা জিনিস ধারণা করতে হবে, ইউভি ওয়েভলেংথে এরকম দেখায় মানে আমরা কিন্তু চোখ দিয়ে দেখতে পারবো না। চোখ দিয়ে আমরা যেটা দেখতে পাই কিন্তু সেটা কিন্তু শুধু এই ভিজিবল ওয়েভলেংথ ওর মধ্যেই। রেডিও ওয়েভ যেরকম আমরা চোখ দিয়ে নয়, একটা সেন্সর দিয়ে তোমার সেটাকে ধরতে হয়, কিন্তু এই স্ট্রাকচারগুলো কিন্তু রিয়েল। এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এই একটা সাদা অংশ যেখানে ফ্লেয়ার বলা হয়, যাকে একটা ভীষণ একটা বিস্ফোরণ হয়, যেটাকে ফ্লেয়ার বলা হয়, ম্যাগনেটিক ফিল্ড এনার্জি থেকে অন্যান্য রেডিয়েশন এনার্জি এবং বিভিন্ন পার্টিকেলের কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়। তো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। আমি এর বিশদে সময় কম থাকার জন্য যাব না কোনটা এক্স্যাক্টলি কত ওয়েভলেংথের, বাট এটা মোটামুটি ধরো বিভিন্ন এক্সট্রিম আল্ট্রাভায়োলেট ওয়েভলেংথের ইমেজ। এবং তার সঙ্গে শুধু ম্যাগনেটিক ফিল্ড যেটা জড়িত বললাম, কিছু ম্যাগনেটিক ফিল্ডের ওই যেটা সাদা কালো ছবি দেখছো, ওটা ম্যাগনেটিক ফিল্ড কোথায় কত রয়েছে সূর্যে সেটার একটা ছবি। তো এরপরে আমি চলে আসব আমাদের আদিত্য এল1 থেকে পাঠানো ছবি। তোমরা দেখতে পাচ্ছ সুট টেলিস্কোপ থেকে এই ফটোগুলো নেওয়া হয়েছে, এবং সেটা কিন্তু আগে যেটা এসডিও দেখালাম সেরকম রেজলিউশনের হাই রেজলিউশন ছবি। এবং যেটা গৌতমবাবু বলছিলেন যে অন্যান্য নক্ষত্র আমাদের থেকে অনেক দূরে, একদমই সঠিক কথা।
যে অন্যান্য নক্ষত্র আমাদের থেকে দূরে থাকায় তাদের যে স্পেশাল রেজলিউশন বা টেম্পোরাল রেজলিউশনে আমরা তাদের স্টাডি করতে পারবো সেটা কিন্তু অনেক লিমিটেড। এবং এই ধরনের এক্সপেরিমেন্ট যে পরিমাণে এনার্জি এবং যে পরিমাণ লেংথের কথা বলা হয়, এইটা কিন্তু ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব নয়। সুতরাং ভরসা হচ্ছে একমাত্র এই তারাগুলো, এবং তার থেকে সবচেয়ে কাছের তারা যেহেতু আমাদের সূর্য, তার উপর এক্সপেরিমেন্ট করে কিন্তু আমাদের অনেক ইনফরমেশন পাওয়া যাবে এবং অন্যান্য তারাদেরও আমরা অনেক বেটারভাবে বুঝবো। তোমরা জানো অলরেডি আমাদের হিউম্যান কাইন্ড গেছে কোথায়, ভয়েজার 1, ভয়েজার 2, যেটা আর কি সবচেয়ে বেশি দূর গেছে, সেটাও আমাদের সোলার সিস্টেম একটু ছাড়িয়ে শুধু গেছে, কিন্তু তার বাইরে আমাদের এই গ্যালাক্সির মধ্যেই অন্য জায়গায় বা অন্যান্য গ্যালাক্সি, তোমরা জানো আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা, সেখানে এইগুলো কিন্তু এখনো কল্পবিজ্ঞানের স্তরেই রয়েছে এবং টেকনোলজিকে কিন্তু অনেক এগোতে হবে সেখানে যেতে গেলে। সুতরাং এখন যেটা আমরা বিজ্ঞানীরা সবচেয়ে বিশদে বুঝতে পারেন সেটা কিন্তু সূর্যকে, এবং সেই চেষ্টায় বিজ্ঞানীরা করছেন এবং ইসরোর এই বিভিন্ন ছবি স্যুট থেকে তোলা তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা আমি তোমাদেরকে অ্যানিমেশন বা মুভির মাধ্যমে দেখাবো যে সূর্যকে যেরকম বলছিলাম বিভিন্ন দেখায়, যেটা দেখতে পাচ্ছ যে কালো কালো স্পট, ওগুলো হচ্ছে সানস্পট। সেটাকে এই ছবিটা কিন্তু আমরা সকাল সন্ধ্যা দেখতে পাই, যেটা একটু লালচে আবহাওয়ার একটা সূর্য রয়েছে। কিন্তু বাকি ওয়েভলেন্থগুলো তুমি যদি দেখো যখন এক্স রে বা আলট্রাভায়োলেট ওয়েভলেন্থে, সেগুলোকে সূর্য কেমন দেখায়, তখন দেখতে পাচ্ছ অনেক স্ট্রাকচার দেখতে পাচ্ছ, অনেক ডিটেলস দেখতে পাচ্ছ। কোনো অংশ একটু তোমার ঠিক লবণ ছড়িয়ে দিলে যেরকম হয় সেরকম, কোথাও দেখতে পাচ্ছ লুপ। তো এইগুলো কিন্তু দেখতে পাচ্ছ, এটা এসডিও থেকে ইমেজটা নেওয়া এবং এই অ্যানিমেশনটা বানানো। এবং তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ম্যাগনেটিক লুপ আছে, মানে এই প্লাজমা ভরে থাকে ম্যাগনেটিক লুপের মধ্যে, এবং সেগুলোকে আমরা করোনার লুপ বলি। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সানস্পট দেখতে পাচ্ছ, যেখানে সানস্পটটা রয়েছে সেই অংশেই কিন্তু অনেক লুপ দেখতে পাচ্ছ তোমরা। তো এই অংশটা একটু আমি তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম। এবং তোমরা দেখতে পাচ্ছ তার সঙ্গে সঙ্গে কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলোকে প্রমিনেন্স বলে, এটার বিষয়ে আমি একটু বলবো একটু পরেই। এবং আমরা এখানে দেখে নিই আমাদের যে প্রমিনেন্স বিষয়ে যেটা বলছিলাম, এটা কিন্তু এই প্রমিনেন্স হচ্ছে একটা মাস যেটা কিন্তু সূর্যের ওপরে ভাসমান রয়েছে এই মাসটা, এবং একটা হিউজ মাস এটা তোমরা। এবং সূর্যের গ্র্যাভিটিও জানো, যেখানে আমাদের জি হচ্ছে 9.8, সেখানে 274 হচ্ছে ভ্যালু অফ জি মিটার পার সেকেন্ড স্কোয়ারে, ভ্যালু অফ জি অফ সান। তো তাহলে বুঝতে পারছো কি ভীষণ একটা ক্ষমতা। কিন্তু সেই ক্ষমতাকে থাকা সত্ত্বেও কিন্তু ওটা নিচে পড়ে যাচ্ছে না, সূর্যে পড়ছে না। তাহলে কে ওকে ধরে রেখেছে? সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এবং এটা বোঝানোর জন্য আমি একটা মডেলের ইউজ করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা চুম্বক রয়েছে, এবং চুম্বকটাকে কিন্তু আমি যদি নর্মালি এইভাবে ফেলি তাহলে কিন্তু ওর নিচে পড়ে যাবে। এটাকে যদি আমি এইভাবে ফেলি সে কিন্তু আটকে গেল, কারণ সমমেরু করছে। কিন্তু যদি আমি বিপরীত মেরু দিই তাহলে কিন্তু চুম্বকটি ভাসমান থাকবে গ্র্যাভিটির এগেনস্টে। আমি আরেকটা দিয়েও দেখে নিতে পারি। এটাকে আমি এই মেরুটা আমাকে দিতে হবে, তাহলে দেখো এ কিন্তু ভাসমান রয়েছে গ্র্যাভিটির এগেনস্টে। তো একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমেও কিন্তু তোমরা কিন্তু অনেক জটিল বিষয় সহজ করে বুঝতে পারো। আমরা আমাদের বিএটেমে এটাই করি, অনেক জটিল বিষয়কে কিন্তু সহজ করে বোঝাই। এবং আদিত্য এল1-এর মডেলও আমরা তৈরি করেছিলাম। তো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, দেখো সেই প্রমিনেন্স স্ট্রাকচারটা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে একটা সিমুলেশন, যেটা কিনা কম্পিউটারে বিজ্ঞানীরা অঙ্কগুলো যেটা হয় সেটা কষে একটা তার ছবি বানায়, এবং উপরে রয়েছে সত্যিকারের যেটা তোলা ছবি। এবং আমি আরেকটা অ্যানিমেশন তোমাদেরকে দেখাবো। দেখো সূর্য থেকে কেমন করে প্রমিনেন্স বেরিয়ে আসছে, একটা সানস্পট দেখতে পাচ্ছ, কেমন বিস্ফোরণে দেখতে পাচ্ছ কিছু জিনিস ফল ব্যাক করলো সূর্যের ওপরে, কিছু প্লাজমা, এবং কিছু বাইরে বেরিয়ে গেল। এবং এই বাইরে বেরিয়ে গেলে সেটা তখন আমরা বলি করোনাল মাস ইজেকশন। এবং গ্যালিলিওর দিন থেকেই এই সানস্পট নাম্বার গোনা হয়, এবং গুনলে তোমরা দেখতে পাবে সানস্পটের নাম্বার এবং সোলার অ্যাক্টিভিটি এটা কিন্তু বাড়তে থাকে এবং কমতে থাকে, যেটা আমরা ম্যাক্সিমাম মিনিমাম বলছিলাম। এবং তার একটা সাইকেল কিন্তু তৈরি হয় 11 বছরে। আর আমরা জানি পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র সেটা কিন্তু তোমার অনেক হাজার বছরে চেঞ্জ হবে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু।
কিন্তু এখানে সূর্যের ক্ষেত্রে কিন্তু যেটা হয়, এইটা হচ্ছে একটা মিনিমার ছবি এবং ম্যাক্সিমার ছবি, এবং এই ম্যাক্সিমাম মিনিমার সঙ্গে সঙ্গে সূর্যের কিন্তু উত্তর মেরু মানে চৌম্বক উত্তর মেরু এবং দক্ষিণ মেরু প্রত্যেক 11 বছর একটা 22 বছরের সাইকেলের সঙ্গে প্রত্যেক 11 বছর উত্তর মেরুটা দক্ষিণ মেরু হয়ে যায় এবং দক্ষিণ মেরুটা উত্তর মেরু হয়ে যায়। এবং ম্যাক্সিমাম মিনিমায় তোমরা দেখতে পাচ্ছ যে সানস্পট অ্যাপেয়ার করছে বেশি ম্যাক্সিমার সময় এবং কম অ্যাপেয়ার করছে মিনিমার সময়। এবং এইগুলো দেখতে পাচ্ছ করোনার লুপ, যেগুলো আমি বলছিলাম, করোনায় প্লাজমা ভর্তি একটা লুপ, এবং সেটা যখন এখানে রিকানেকশন বলে একটা ইভেন্ট হয়, সেটা থেকে কিন্তু যে করোনার মাস ইজেকশন বলি সেটা বেরিয়ে আসে, এবং সেটা কিন্তু আর্থেও আসতে পারে বা অন্য কোনো প্ল্যানেটের ওপর সেই প্লাজমাগুলো আসতে পারে। যখন আর্থে আসে তখনই কিন্তু স্পেস ওয়েদার যে কনসার্নটা আমাদের রয়েছে সেটা কিন্তু জিওম্যাগনেটিক স্টর্ম বা এগুলো ঘটাতে সেগুলো সক্ষম হয়। এবং যেটা আমি বলছিলাম উত্তর মেরু দক্ষিণ মেরু প্রত্যেক 11 বছরে চেঞ্জ হয়, সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যানিমেশনে, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে খুব তাড়াতাড়ি করা হয়েছে, অবশ্যই 11 বছর সময় আমাদের হাতে নেই, রয়েছে মাত্র 1 ঘন্টা। এবং ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ ম্যাগনেটিক ফিল্ডের বিভিন্ন এইগুলো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রাকচার দেখানো হয়েছে, তারাই কিন্তু এই ঘটনাগুলো ঘটানোর একটা প্রধান দায়ী, তাদের জন্যই এটা ঘটছে। এবং এর সূত্রে মন্ডার মিনিমার কথা যদি বলা হয়, বিজ্ঞানীরা প্রায় দুভাগে ভাগ হয়ে গেছিলেন যে আমাদের এই কারেন্ট সাইকেল যেটা ম্যাক্সিমাম আসতে চলেছে একটা আইসেজের দিকে যাচ্ছি, এবং কিছুজন বলছিলেন না, এটা একটা নর্মাল সাইকেল। তো একদল বিজ্ঞানী সঠিক প্রমাণিত হয়েছে এটি একটি নর্মাল সাইকেল, কিন্তু যেরকম ইতিহাসে আমরা দেখেছি এটা অনেক দিন ধরেই এই গবেষণাগুলো করা হয় এবং এই সানস্পট নাম্বার মাপা হয়েছিল। যখন সানস্পট নাম্বার খুব কম ছিল তখনই কিন্তু সেই সময় আইসেজ দেখা গেছিল, যেটাকে মন্ডার মিনিমা বলা হয়, এবং ভবিষ্যতে এরকম কিন্তু আসতে পারে, তার সম্ভাবনা রয়েছে। এবং স্পেস ওয়েদারের কথা যেটা বলছিলাম, এখানে একটু বলে রাখি, যা সময় কম তাও তার মধ্যে, যে আমাদের যে এই স্পেস ওয়েদার যে ঘটনা, যদি এই প্রচুর সোলার স্টর্ম বা জিওম্যাগনেটিক স্টর্ম আসে, তাহলে কিন্তু আমাদের যে স্পেসে যাচ্ছি, আমরা যেরকম গুগল নিয়ে দেখে নিই যে বাইরে যাচ্ছি আজকে ছাতা নিয়ে বেরোবো কিনা, এরকম স্যাটেলাইট কিন্তু এই লাখ লাখ কোটি কোটি টাকার আমরা পাঠাচ্ছি, তার আগে স্পেস ওয়েদারটা দেখা একটু দরকার। না হলে ইলন মাস্ক যেরকম তার অনেকগুলো স্যাটেলাইট কিন্তু ধ্বংস হয়েছিল এই সঠিকভাবে এই ক্যালকুলেশন না করার জন্য। তো সেটা আর একটা জিনিস, করোনাল মাস ইজেকশনে আমরা যেটা কর্নোগ্রাফ যন্ত্র বলছি, সেটা কিছুই না, আর্টিফিশিয়ালি সূর্যটাকে তুমি তোমার যে টেলিস্কোপের দিকে দেখছো সেখানে কিন্তু তুমি যদি একটা লাইটের দিকে তাকাও এবং সেই লাইটটাকে এই চোখে আঙুল দিয়ে ব্লক করো, তাহলে দেখবে সেইভাবেও একটা চোখ দিয়ে তাকিয়ে এরকমভাবে সেইভাবেও কিন্তু লাইটটাকে ব্লক করতে পারছো তুমি। তো এই যে আমি আঙুল দিয়ে করছি, তার মানে আমার টেলিস্কোপের সামনে একটা আর্টিফিশিয়াল আমি এক্লিপস তৈরি করলাম। আমি করোনার বাইরেটুকু দেখবো এবং ভেতরের যে উজ্জ্বল যে রশ্মিটা রয়েছে সেটা আমি দেখবো না, যেগুলো ফটোস্ফিয়ার বা ইয়ে থেকে আসছে। তো সেটা একটা আর্টিফিশিয়াল এক্লিপস, এবং সেটাকেই কৃত্রিমভাবে তৈরি করাকে কর্নোগ্রাফ তৈরি করা বলে। আমি সময় সংক্ষিপ্ত হয় এখানেই আমি আমার বক্তব্য শেষ করতে চাইবো এবং চলে যাব গৌতম বাবুর কাছে। সময় একটা ব্যাপার আছেই। তো আমরা এই যে আলোচনাটা করলাম, কারা স্যাটেলাইট তৈরি করেছিলেন, কি মানে বিভিন্ন সংস্থা যেভাবে তৈরি করেছে, এর মধ্যেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ট্র্যাজেক্টরি। অর্থাৎ এই যে আমরা রকেটটা পাঠাবো, স্যাটেলাইটটাকে রকেটের মধ্যে বসিয়ে তার পথটা কিভাবে তৈরি হয়, কিন্তু এখানে কিন্তু বেশ একটা জটিলতা আছে। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ আমাদের এখানে নেই। এটা মিশন কন্ট্রোল বলে একটা শব্দ থাকে, যা কিছু মানুষ বিজ্ঞানী সেখানে কাজ করে, তারা কিন্তু এই ব্যাপারটা ঠিক করেন। কারণ দেখো, আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যকে যে ঘুরছে, পৃথিবীর গতিবেগ কিন্তু ঘন্টায় 1,08,000 কিলোমিটার। এই যে আমরা 1 ঘন্টা এখানে বসে রইলাম ঠিক স্ক্রিনের সামনে, কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা 1,08,000 কিলোমিটার ভ্রমণ করেছি। শুধু তাই নয়, আমাদের যে সৌরমণ্ডল যেটা রয়েছে, এটা কিন্তু আমাদের যে গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি, তার একটা কোণায় অবস্থিত রয়েছে। এবং এই সৌরজগৎটা, পুরো সৌরমণ্ডল, আমাদের এই সূর্য, তার পুরো পরিবারের সমস্ত সদস্য নিয়ে সেও কিন্তু ঘুরছে গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে। প্রায় তার গতিবেগ 8,10,000 কিলোমিটার প্রতি ঘন্টা। এই সংখ্যাগুলো একটু বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করলে বিভিন্ন রকম হতে পারে। আমি খুব সংক্ষেপে ব্যাপারটা বলার চেষ্টা করছি। মিল্কি ওয়ে সেও আবার দৌড়চ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির দিকে প্রায় 3,60,000 কিলোমিটার গতিবেগ নিয়ে। শুধু তাই নয়,
এই যে এই মিল্কি ওয়ে বা অ্যান্ড্রোমিডা এগুলো নিয়ে যে একটা লোকাল ক্লাস্টার রয়েছে, এরাও কিন্তু আবার দৌড়চ্ছে অ্যান্ড্রোমিটার দিকে, মিল্কি ওয়ে দৌড়চ্ছে প্রায় 3,60,000 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং এদের নিয়ে যে লোকাল গ্রুপটা রয়েছে তারা আবার দৌড়চ্ছে 7,92,000 কিলোমিটার প্রতি ঘন্টা, সেটা দৌড়চ্ছে ভার্গো ক্লাস্টারের দিকে। এবার এই ভার্গো ক্লাস্টারের আবার সেটা দৌড়চ্ছে একটা গ্রেট অ্যাট্রাকশনের দিকে, তারও গতিবেগ প্রায় 21,57,000 কিলোমিটার। তাহলে বুঝতে পারছো আমরা এই এই 1 ঘন্টায় কতটা যাচ্ছি, এটা যদি টোটাল যোগ করি আমরা বসে আছি ঠিকই, কিন্তু আসলে আমরা কতটা পথ অতিক্রম করছি। অর্থাৎ এই যে গতিবেগগুলো, বিশেষ করে পৃথিবী যখন সূর্যকে ঘুরছে এবং সেই অনুযায়ী এই রকেট যখন আমরা ছাড়ি, কোনো স্যাটেলাইট কোনো নির্দিষ্ট কক্ষপথ আমরা স্থির করি, সেটা কিন্তু মিশন কন্ট্রোল তারা এটাকে ঠিক করে। তো এবার আমি একটু আসবো ডক্টর মজুমদারের কাছে এবং গোপালবাবুর কাছেও আসবো। এই যে মহাকাশ চর্চা, মহাকাশ বিজ্ঞান, এটা নিয়ে ইদানিং সাধারণ মানুষের মধ্যে প্রচুর আকর্ষণ, প্রচুর আগ্রহ দেখা দিয়েছে। যেমন এবছর উচ্চ মাধ্যমিকে যে ছেলেটি প্রথম হয়েছে, সে কিন্তু বলেছে সে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়বো, সে কিন্তু ডাক্তারি ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলেনি। তো আমরা আপনাদের কাছে জানতে চাইবো, আপনারা তো এই বিষয়ে পড়াশোনা করেছেন এবং একটা বেশ উচ্চ জায়গায় পৌঁছেছেন, এবং আপনারা কিভাবে পড়াশোনা করেছিলেন এবং সেটা যদি আপনাদের নিজেদের অভিজ্ঞতা বলেন, এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন, তারা কিভাবে এগোলে আমাদের এই মহাকাশ বিজ্ঞান বা এই স্পেস টেকনোলজিতে তারা অংশগ্রহণ করতে পারে, বিজ্ঞানী হতে পারে। আরেকটা কথা একটু বলে রাখি, এর আগে আমরা যখন কোনো মিশন এভাবে যায়, আমরা হয়তো কয়েকজনের নামই শুনি, 2-4 জন 5 জনের নাম হয়তো সামনে আসে, কিন্তু সত্যি কথা বলতে গিয়ে তার পেছনে হাজার হাজার বিজ্ঞানী রয়েছে। অর্থাৎ এই বিষয়ে এই সেক্টরে চাকরি করা বা বিজ্ঞানী হওয়ার প্রচুর সুযোগ রয়েছে। কারণ একটা স্যাটেলাইট যখন যায়, যেটা আমি শুরুতে বলেছিলাম, এই আদিত্য L1-এর পরিকল্পনা হয়েছিল, তার বীজ বপন হয়েছিল প্রায় 2008-9 সালে, যখন ওই করোনাগ্রাফ যেটা আপনি বললেন যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স যারা তৈরি করেছিল, এবং সেখান থেকেই কিন্তু বলতে গেলে এর বীজ বপন হয়েছিল এবং আজকে এই জায়গায় আমরা পৌঁছেছি। এবার আপনারা যদি বলেন যে আপনারা কিভাবে এই ফিল্ডে এসছেন, এটা যদি আমি গোপালবাবুর কাছে প্রথম যেতে চাইছি। আমাদের যেহেতু এটা আলোচনাটা ছিল আদিত্য L1-এর উপর, তো এখানে যদি আমরা এই প্রেজেন্টেশনটা দেখি, যে সান আমাদের একটা ইউনিক ল্যাবরেটরি প্রোভাইড করে, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমরা এখানে গবেষণা করতে পারি। যেরকম একটা রয়েছে আর্থ সান রিলেশন, যেখানে ক্লাইমেট এবং স্পেস ওয়েদারের কানেকশন রয়েছে। এরপরে টার্বুলেন্স ডাইনামোস রয়েছে এখানে। সোলার এক্সট্রা সোলার প্ল্যানেটের উপর আমরা স্টাডি করতে পারছি। তারপরে প্লাজমা ফিজিক্স, যেটা রাকেশবাবু বলছিলেন যে পদার্থের চতুর্থ অবস্থা, কঠিন তরল গ্যাস এবং তারপরেই আসছে প্লাজমা। তো সেই বিষয়টার উপর আমরা, সেই প্লাজমা ফিজিক্স, সেটার উপরে আমরা গভীর বা গবেষণা আমরা করতে পারছি। এছাড়া রয়েছে অ্যাটমিক অ্যান্ড মলিকুলার স্পেকট্রোস্কোপি, এটার উপর পড়াশোনা রয়েছে। এছাড়া রয়েছে ফান্ডামেন্টাল ফিজিক্স, যেখানে বিভিন্ন রকম পার্টিকেলরা রয়েছে, নিউট্রিনোস রয়েছে, গ্র্যাভিটেশন রয়েছে, এই ধরনের। এছাড়া এখানে যে উনি বলছিলেন যে অনেক টিম জড়িত রয়েছে, অনেক একটা মিশনের পিছনে একটা পুরো প্রচুর একটা বিজ্ঞানী এবং অন্যান্য স্টাফ জড়িত রয়েছে। তো সেখানে একটা অংশ থেকে যায় যেটা হচ্ছে ডেটা প্রসেসিং। তো সেইটার উপরে একটা কিন্তু পড়াশোনা রয়েছে, যেটা কম্পিউটেশনাল সায়েন্স এবং ডেটা প্রসেসিং নামে পরিচিত। এছাড়াও রয়েছে ইনস্ট্রুমেন্টেশন, এই যে যন্ত্রপাতিগুলো তৈরি করেছে, কিভাবে কোনটা কিভাবে সেট আপ হবে, কিভাবে এটা কাজ করবে, এটার উপর যারা বিশদে পড়াশোনা করেছেন এবং গবেষণা করেন, ইনস্ট্রুমেন্টেশন, সেটা একটা রয়েছে। তো এছাড়াও আপনি যেটা বললেন যে কিভাবে এই লাইনে আসা যায়, তো তার জন্যে জেনারেলি সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকেই মোটামুটি এইভাবে আসা যায়। তার বিশদে আমি অলরেডি প্রেজেন্টেশনে বললাম। এটাই স্যার। হ্যাঁ, আমরা এই প্রসঙ্গে আমি একটু বলি, যেমন ফ্রান্সের সঙ্গে আমাদের যে কোলাবোরেশন, সেটা প্রায় 2014 সালে 50 বছর অতিক্রম করেছে। ইদানিং আমরা নাসার সঙ্গে আমরা কোলাবোরেট করছি। ইনফ্যাক্ট অন্যান্য যে ইউরোপিয়ান এজেন্সি রয়েছে, স্পেস এজেন্সি রয়েছে, তাদের সঙ্গে রয়েছে, এবং সোভিয়েত রাশিয়া যেটা ছিল আগে, রাশিয়ার সঙ্গে আমাদের কোলাবোরেশন রয়েছে। এবং সম্প্রতি টাটা গ্রুপ, তারাও এই ফিল্ডে এসছে, এবং এ নিয়ে একটা প্রচুর কাজের স্কোপ তৈরি হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। আমি এবং শুধু তাই নয়, যে আমাদের ইসরো, তাদের নিজস্ব রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, সেখানে তারা পরীক্ষা নেন, এবং সেখানে মোটামুটি যে রিটেন পরীক্ষাটা হয়, আমি যতদূর জানি, যদি পিএইচডি থাকে
বা যাদের এমএসসি এমটেক রয়েছে তারা সরাসরি ইন্টারভিউতে যেতে পারেন। আমি এই সম্পর্কে ডক্টর মজুমদারের কাছে অনুরোধ করব যে আপনি কেন এই বিষয়ে আকর্ষিত হলেন বা এই বিষয়ে কিভাবে এলেন এবং আপনি কিভাবে সাজেস্ট করবেন ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের এই বিষয়ে তৈরি হওয়ার জন্য, যদি তারা এটাকে তাদের প্রফেশন হিসাবে মানে চান। হ্যাঁ, এটা দুটো দিক আছে, দুটো দিক আমি বলবো। এক, যদি ব্যক্তিগত আমার কথা বলতে হয় তাহলে তো আমি প্রথমে ফিজিক্সটা ভালো লাগতো, কিন্তু তখনও আমি স্যাঙ্গুইন ছিলাম না যে আমি অ্যাস্ট্রোফিজিক্স বা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করব। তারপর যখন বিএসসির পর এমএসসি করি তখন একটু ধারণা শুরু হয় অ্যাস্ট্রোফিজিক্স কি। অ্যাস্ট্রোফিজিক্সে রিসার্চ করা মানে এতক্ষণ আমরা অনেক সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও অ্যানিমেশন দেখলাম বটে, কিন্তু যেটা দেখালাম না বেশি, অল্প কিছু বলা হয়েছিল E=mc² বা এই সূত্রগুলো, এই অনেক কিন্তু অঙ্কটায় জোর দিতে হয়। তো এই কারণে এই যে গণনাগুলো করা হয় খুব পুঙ্খানুপুঙ্খানু গণনা করতে হয়, তো সেই ব্যাপারটা স্ট্রং থাকতে হয় ফিজিক্স এবং ম্যাথস। এবং আরেকটা বিষয় রয়েছে যে এরপরে আমি যখন রিসার্চ করি তখন সোলার ফিজিক্সে আমি রিসার্চ করেছিলাম, বিভিন্ন ডেটা অ্যানালিসিস ছিল। তখনও কিন্তু আমাদের আদিত্য লোনের ডেটা অ্যাভেলেবেল নয়, যেটা একটা সুবর্ণ সুযোগ এখনকার স্টুডেন্টদের জন্য। আমাদের ইন্ডিজিনিয়াস ডেটা রয়েছে। তখন আমি নাসার এসডিও বা এরকম বিভিন্ন স্যাটেলাইট ডেটা এবং কিছুটা গ্রাউন্ড বেস ডেটা, যেটা কিনা কোডাইকানাল সোলার অবজারভেটরি, সেগুলো নিয়ে কাজ করেছিলাম। এবং আরেকটা দিক আছে যেটা বলবো, সেটা হচ্ছে যে শুধু কিন্তু সায়েন্টিস্ট হতে হবে অবশ্যই, সেটা তো একদিকটা রয়েছে, সেদিকে সরাসরিভাবে এর সঙ্গে জড়িত থাকা যায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেহেতু ইঞ্জিনিয়াররা, যেরকম মিস্টার গোপাল বলছিলেন, যে ইঞ্জিনিয়াররা কিন্তু এই যে বড় বড় যে প্রজেক্ট, এখন 30 মিটার টেলিস্কোপ প্রজেক্ট আসছে বা ন্যাশনাল লার্জ সোলার টেলিস্কোপ NLST প্রজেক্ট আসছে ইন্ডিয়ার, এক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারদের প্রভূত পরিমাণে দরকার। এবং তার সঙ্গে সঙ্গে এটাই নয়, আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন রয়েছে, সেখানে বিভিন্ন বায়োলজির এক্সপেরিমেন্ট, যেটা একটা ক্ষেত্র হয়ে উঠেছে অ্যাস্ট্রোবায়োলজি, সেখানে কিন্তু বায়োলজি থেকেও এই দিকে আসা যায়। এবং সুতরাং এবং একটা পুরো টিম লাগে এই ধরনের কাজ করতে গেলে। সুতরাং যে প্রফেশনেই হোক, ইঞ্জিনিয়ার, ডাক্তার বা অন্যান্য বায়োলজি ইত্যাদিতে যারা পড়াশোনা করেছে তারাও যেমন আসতে পারে, এবং সরাসরি তো রয়েছে যে ফিজিক্স বা ম্যাথামেটিক্সের ওপর পড়াশোনা করে তারপর কিন্তু এই ইসরোর মতো সংস্থা তো রয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখন স্পেস ওপেন টু অল হয়ে গেছে। আগে যেরকম ছিল শুধু ইসরোই রকেট পাঠাতে পারবে, এখন কিন্তু হ্যাঁ, এবং সেটা সাকসেসফুলভাবে হয়েছে, করেও দেখাচ্ছে বিভিন্ন ইন্ডিয়ান গবেষণা সংস্থা, যেরকম ইলন মাস্ক নাসা থেকে করছে। এখানেও কিন্তু ভবিষ্যতের ইলন মাস্ক কিন্তু আমরা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে থেকেই হয়তো ভবিষ্যতে উঠে আসবে, সেই আশা রাখতেই পারি। খুব সুন্দরভাবে বললেন। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি দুটি ঘটনা একটু উল্লেখ করব। যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম প্রথাগত শিক্ষা, অর্থাৎ ফিজিক্স, ম্যাথামেটিক্স ইত্যাদি নিয়ে পড়ে কিভাবে এই বিজ্ঞানে অংশগ্রহণ করা যায় বা আগ্রহী হওয়া যায়, আমি রাধা গোবিন্দ চন্দ্রর কথা এখানে উল্লেখ করতে চাই। তিনি জ্যোতির্বিজ্ঞানী হিসেবে পরিচিত হয়েছিলেন, কিন্তু তার কোনো প্রথাগত শিক্ষাই ছিল না। এবং তিনি সেই সময় 1920-21 সালে 3 বার ম্যাট্রিকে ফেল করেছিলেন, কিন্তু তার প্রচণ্ড আগ্রহ ছিল আকাশ দেখার। এবং সেই তার জীবৎকালে তিনি প্রায় 49,000-এর মতো ভ্যারিয়েবল স্টার তিনি আইডেন্টিফাই করেছিলেন, এবং তার একটা ম্যাপ তৈরি করে তিনি পৃথিবী বিখ্যাত হয়েছিলেন। আজ আমরা বাঙালিরা অনেকেই তার নাম জানি না, কিন্তু এভাবেও কিন্তু এই ফিল্ডে কিন্তু আসা যায়। আর আরেকটা কথা আমি বলে আমরা শেষ করব, যে এইখানে কিন্তু অনেক রকম ঘটনা ঘটে আমাদের এই জ্যোতির্বিজ্ঞানের যে ব্যাপারটা, কারণ সব কিছু কিন্তু হাতে কলমে সবসময় প্রমাণ পাওয়া যায় না। যেমন আইনস্টাইন যে সময় 1915 সালে গ্র্যাভিটেশনাল ওয়েভের কথা বলেছিলেন, অর্থাৎ তখনকার ইউনিভার্স সম্পর্কে যে ধারণা ছিল সেটার সঙ্গে তার সামঞ্জস্য ছিল না, কিন্তু পরবর্তী সময় সেটা ভেরি রিসেন্টলি 2016 সালে বোধহয় সেটা প্রমাণ পাওয়া গেছে। এবং আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, মাত্র 20 বছর বয়সে আমাদের সুব্রমণিয়াম চন্দ্রশেখর তিনি একটা হিসেব করে বলেছিলেন যে হোয়াইট ডোয়ার্ফ অর্থাৎ শ্বেত বামন
তার ওজন যদি সোলার মাস সূর্যের যে ভর থাকে তার 1.44 গুণ বেশি হয়, তাহলে সে নিজের গ্র্যাভিটেশনের অ্যাট্রাকশনে সে ধ্বংস হয়ে যাবে, অন্য কিছুতে কনভার্ট হবে, হয় নিউট্রন স্টার হবে কিংবা ব্ল্যাক হোল হতে পারে। কিন্তু সেই সময় খুব আশ্চর্যের কথা, সেই সময় আইনস্টাইন জীবিত এবং বিখ্যাত অ্যাস্ট্রোনমার সেই সময়কার উইলহেম অ্যান্ডারসন, তারা কিন্তু প্রবলভাবে বাধা দিয়েছিলেন। এবং এই কারণে বাধা দিয়েছিলেন, এরকম যদি ঘটনা ঘটে, মানে যেখানে কোনো একটা স্টার মহাজাগতিক বস্তু সে যদি তার একদম মানে ছোট হয়ে গিয়ে অন্য একটা জায়গা মানে ধ্বংসের দিকেই বলা যায় চলে যেতে পারে, তাহলে তখনকার যে সায়েন্টিফিক ইম্পসিবিলিটি হিসেবে তারা সেটা ধরেছিলেন। এবং সেখানে খানিকটা ধর্মীয় ব্যাপার ছিল যে ঈশ্বরের সৃষ্টির বিরোধিতা করছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, 1983 সালে সম্ভবত চন্দ্রশেখরের সেই ভাবনাটা, চিন্তাটা স্বীকৃতি পায় এবং তিনি নোবেল প্রাইজ পান। অর্থাৎ এরকম ঘটনাও আমাদের ঘটে। সুতরাং আমরা আজকে যতটা পারলাম আমরা আলোচনা করলাম, এবং আশা করি ছাত্রছাত্রী যারা রয়েছে তোমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন তৈরি হয়ে থাকে, তোমরা যদি সেগুলো একটু লিখে রেখে থাকো, তাহলে তোমাদের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের সঙ্গে তোমরা আলোচনা করবে, এসে আরও জানার চেষ্টা করো, এবং চেষ্টা করে তোমরা এই বিজ্ঞানে যদি তোমরা মনে করো এই জ্যোতির্বিজ্ঞান নিয়ে, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে, এবার অনেকগুলো ভাগ আছে, এখন স্পেস টেকনোলজি রয়েছে, আর স্পেস ম্যাথামেটিক্স রয়েছে, ইত্যাদি ভাগগুলো যেটা আমাদের বিশিষ্ট অতিথিরা বললেন, সেখানে তোমরা মানে আসতে পারো। অর্থাৎ যে প্রথাগত যে আমরা শুধুমাত্র ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং কিংবা এইসব পড়ার বাইরেও কিন্তু এই মানে ফিল্ডে আমরা আসতে পারি, এবং এটা সত্যি এমন একটা বিষয় সারা জীবন এই বিষয়ের ওপর চর্চা করা যায়, লেখাপড়া করা যায়। এটাই হচ্ছে আমাদের এই জ্যোতির্বিজ্ঞানের এই বিষয়, যেটাকে আমি ব্যাপকার্থে জ্যোতির্বিজ্ঞানই বলছি, তার ভাগগুলোতে যাচ্ছি না। সেখানে তোমরা নিজেদের ইনভলভ রাখতে পারবে এবং তোমরা এখান থেকে লেখাপড়ার যে আনন্দ সেটা তোমরা অর্জন করতে পারবে।